10 মিনিটে ফ্রেজেস এন্ড ওয়ার্ডটা ভাইয়া শিখে দাও। যারা এইচএসসি লেভেলের স্টুডেন্ট আছো, তোমরা যদি ফ্রেজেস এন্ড ওয়ার্ডে একেবারে ফুল মার্ক পেতে চাও, জাস্ট ভাইয়ার আজকের এই ক্লাসটা দেখো, দেখবা ফ্রেজেস এন্ড ওয়ার্ডে একেবারে ভাইয়া তুমি কিন্তু ফুল মার্ক পাবা। জাস্ট আজকের এই 10 মিনিটের ক্লাসটা তুমি দেখো, পুরো ফ্রেজেস ওয়ার্ডটা পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি। এবং আজকে ফার্স্টের দিকে আমরা কিছু রুলস শিখবো, অর্থাৎ ফ্রেজেস এন্ড ওয়ার্ড শেখার জন্য যা যা লাগে সেগুলো কিন্তু আমরা শিখবো। এরপরে কিন্তু আমরা ভাইয়া বিগত বছরের কোশ্চেনগুলা, বোর্ড কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করবো, সাথে সাথে দেখবা ভাইয়া ফ্রেজেস এন্ড ওয়ার্ডটা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়তেছো অথবা সেকেন্ড ইয়ার, অথবা যারা এইচএসসি পরীক্ষা দিবা ভাইয়া, তোমরা দেখো, জাস্ট একটু ক্লাসটা দেখো, ফ্রেজেস এন্ড ওয়ার্ডটা দেখো কতটা ইজি লাগে তোমার কাছে। ওকে, এখন ফার্স্টে তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু আমি টাইপ আকারে লিখছি। তোমরা অনেকে বলবা যে ভাইয়া আপনি টাইপ কেন লিখলেন, এখানে তো আসলে রুলস লেখার কথা, রুলস 1 তারপর রুলস 2, তাই না? বাট আমরা একটু টাইপ আকারে শিখি। এতদিন পর্যন্ত আমরা রুলস শিখছি, রুলস মানে হচ্ছে কিন্তু টাইপ, বাট আমি তোমাদেরকে একটু টাইপ আকারে শিখাই। ওকে, তো মোটামুটি ভাবে আমাদের এখানে 20 থেকে 21টার মতো টাইপ আমাদের কিন্তু শিখতে হবে, তাহলে কিন্তু ফ্রেজেস ওয়ার্ডে আমাদের ফুল মার্ক কনফার্ম কিন্তু ভাই থাকবে। ওকে, তুমি দেখো ফার্স্ট টাইপ নাম্বার 1 এ কি আছে, লেট অ্যালোন। ভাইয়া মাথায় রাখবা, আমি এখানে 20 থেকে 21টা তোমাকে বাক্য বা শব্দ কিন্তু শিখাবো। কোনোটায় দেখবা একটা শব্দ আছে, কোনোটায় আবার কিন্তু একটা বাক্যের মতো আছে। তো এগুলো কিন্তু ভাইয়া তোমার অর্থ সহকারে মুখস্থ করতে হবে। তুমি যদি অর্থ সহকারে কোনোভাবে একবার মুখস্থ করতে পারো, তাহলে দেখবা একেবারে ফ্রেজেস এন্ড ওয়ার্ডটা তোমার কাছে কিছুই না, একেবারে পানিবাদ। ওকে, তো দেখো লেট অ্যালোন মানে কি, অর্থ কি? লেট অ্যালোন অর্থ হচ্ছে তো দূরের কথা। কি? তো দূরের কথা। মুখস্থ করো, আমার সাথে পড়বা, যেন এই ক্লাসে তোমার জন্য কভার হয়ে যায়। আমি কিন্তু সেইভাবে পড়াবো। তো দেখো লেট অ্যালোন মানে কি, তো দূরের কথা। লেট অ্যালোন মানে কি, তো দূরের কথা। আমরা একটু এক্সাম্পল দেখবো, সেগুলো বিগত বছরে কিন্তু আসছে। দেখো এটা কিন্তু যশোর উপর 2019-এ কিন্তু আসছে। দেখো, হি ক্যান নট টেল, সে পারে না টেল বলতে মাই নেম, আমার নাম, ড্যাশ মাই অ্যাড্রেস, আমার ঠিকানা। তো তুমি বিষয়টা একটু বোঝো, এই যে বাক্যটা, এই বাক্যটার অর্থটা এমনভাবে হবে যে সে আমার নাম বলতেই পারে না, আবার ঠিকানা বলার তো দূরের কথা। আমরা অনেক সময় এরকম বাক্য বলি না, যে জিনিসটা তুমি এই দিয়ে চিন্তা করো যে সে আমার নামই বলতে পারে না, আবার ঠিকানা বলবে কেমনে? তো এরকম যদি বাক্য দেখো, তাহলে কোনো কথা নাই, চোখ বুঝে তুমি কিন্তু এখানে লেট অ্যালোন বসাবা। কি বসাবো ভাইয়া? লেট অ্যালোন। তাহলে তুমি অর্থটা মিলাও, অর্থটা তুমি এখন মিলাও যে হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নাম বলতে পারে না। লেট অ্যালোন মাই অ্যাড্রেস, আমার অ্যাড্রেস বা আমার ঠিকানা বলার তো দূরের কথা। তো দেখো, তাহলে এই শব্দই যে তো দূরের কথা মিলছে, বাক্যের অর্থের সাথে মিলছে। আচ্ছা, এরপর দেখো, হি ডিড নট ইভেন সি এ হিল, সে একটা পাহাড়ও দেখতে পেল না, সে একটা পাহাড়ও দেখতে পেল না। তাহলে দেখো, ড্যাশ এ মাউন্টেন, অর্থাৎ মাউন্টেন তো দূরের কথা, মাউন্টেন তো দূরের কথা, সে একটা পাহাড়ই দেখতে পারে না, আবার মাউন্টেন দেখবে কেমনে? তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাতে কি বসাবো ভাইয়া? লেট অ্যালোন বসাবো। ভাইয়া কি বসাবো? লেট অ্যালোন। পানির মতো ক্লিয়ার ভাইয়া? লেট অ্যালোন ডান। তো লেট অ্যালোন এই শব্দটা আমরা কখন বসাবো বা এই বাক্যটা আমরা কখন বসাবো? যখন আমরা দেখবো যে না একটু করে বলতেছে, হ্যাঁ, তো দূরের কথা, তো দূরের কথা যে সে আমার নামই বলতে পারে না, আমার ঠিকানা বলবে কেমনে? তো এরকম বাক্যের ক্ষেত্রে আমরা লেট অ্যালোন বসাবো। ডান আমাদের। পরে আসি, দেখো টাইপ নাম্বার 2, বা আমরা বলতে পারি রুলস 2, যে বলছে উড রাদার। উড রাদার অর্থ কি ভাইয়া? বরং ভালো। উড রাদার মানে কি ভাইয়া? বরং ভালো। একটু মাথায় রাখবা, বরং ভালো। তো উড রাদারের পরে মাথায় রাখবা, যদি তুমি উড রাদার বসাও, একটা জিনিস খেয়াল করবা উড রাদার বসানোর আগে, যে উড রাদারের পরে যেখানে তুমি বসাবা তারপরে দেন আছে কিনা। যদি দেন থাকে তাহলে তুমি উড রাদার বসাবা। আমার কথা বুঝতে পেরেছো? দেখো যে এখানে নোটটা তোমার মাথায় রাখতে হবে যে উড রাদারের পরে যে শব্দ বসবে, কিছু শব্দ বসার পরে দেন একটা দেন বসবে। কি বসবে? দেন বসবে। তুমি দেখো, আই ড্যাশ রিজাইন মাই জব। রিজাইন অর্থ হচ্ছে কি বলতো? ছেড়ে দেওয়া। রিজাইন মানে কি? ছেড়ে দেওয়া, বা রিজাইন মানে হচ্ছে কিন্তু ত্যাগ করা। তাহলে আই ড্যাশ রিজাইন মাই জব, মাই অর্থ আমার, জব অর্থ চাকরি। তো আমি আমার চাকরি ছেড়ে দিচ্ছি। দেন টলারেট ইনজাস্টিস, অন্যায় সহ্য করার চেয়ে। দেন টলারেট ইনজাস্টিস মানে কি? এই ইনজাস্টিস, এই টলারেট, এগুলো মানে কি? ইনজাস্টিস বলতে বোঝাচ্ছে ভাইয়া এই যে অন্যায়, তো অন্যায় সহ্য করার চেয়ে আমি চাকরি ছেড়ে দিচ্ছি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে এইখানে এটা কিন্তু ঢাকা বোর্ডে আসছে, খেয়াল করো। তো এই যে বাক্যটাই কিন্তু বুঝাইছে এই জিনিসটা, যে যেই চাকরি করুক না কেন এখানে, সে আসলে কিন্তু অনেক অন্যায় তার সহ্য করা লাগতেছে। তো এই কারণে আসলে সে চাকরিটা ছেড়ে দিবে এরকম। ওকে, তার মানে যে এই যে চাকরি যে ছেড়ে দিবে, এটা কিন্তু তার জন্য ভালো। কেন? কারণ অন্যায় সহ্য করার চেয়ে চাকরি ছেড়ে দেওয়া ভালো।
এই লাইনটা কিন্তু এটাই বোঝাচ্ছে। তার মানে আমি কিন্তু লিখতে পারি আই উড রাদার, আই উড রাদার মানে কি অর্থটা কি বরং ভালো, অর্থাৎ আমার জন্য ভালো কি রিজাইন মাই জব, আমার চাকরি ছেড়ে দেওয়া, দেন টলারেট ইনজাস্টিস, অন্যায় সহ্য করার চেয়ে, অর্থাৎ আমার চাকরি ছেড়ে দেওয়া ভালো। এই জিনিসটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। তো এখন দেখো আমি যেটা বলছিলাম যে উড রাদার থাকলে কিছু শব্দের পরে দেখবা দেন বসবে, এই যে দেখো এখানে দেন বসছে, তার মানে আমরা চোখ বুঝে কিন্তু এখানে উড রাদার কিন্তু বসাইতে পারি, কারণ উড রাদার শব্দটা মানে কি বরং ভালো, একটা কাজ এটা ভালো। এবার দেখো পরেরটা, এটা কিন্তু রাজশাহী বোর্ডে আসছে, দ্য পুয়ার ম্যান, গরিব মানুষটা ড্যাশ স্টার্ভ দেন ব্যাক, ভিক্ষা করার চেয়ে ক্ষুধার্ত থাকে। বিষয়টা বোঝো যে অনেক সময় আমরা বলি না যে সে অনেক গরিব বাট সে ভিক্ষা করে না, তো ভিক্ষা করার চেয়ে সে আসলে না খাইয়ে থাকা ভালো। আমার কথা বুঝতে পেরেছো? যখন এই ভালো জিনিসটা বুঝাবে যে ভালো কোনো কাজের চেয়ে এই কাজটা ভালো বা কোনো কিছুর চেয়ে কোনো কিছু ভালো বুঝাবে, তখন কিন্তু আমরা চোখ বুঝা কি বসাবো ভাইয়া, উড রাদার বসাবো। তার মানে এখানেও কিন্তু আমাদের উড রাদার বসবে। ক্লিয়ার? এখন তুমি আর একটু শিওর হইতে পারো, এই যে দেন আছে শব্দের পরে কিন্তু কিছু শব্দের পরে দেন আসছে, তার মানে আমরা কিন্তু এখন উড রাদার বসাইতে পারবো। আমাদের এই দুইটা ডান। লেটার অন আমরা কখন বসাবো ভাইয়া? যখন আমরা দেখব যে আমার নামই জানেন, আমার অ্যাড্রেস বলা তো দূরের কথা, এরকম কোনো বাক্য যদি বলে তখন আমরা লেটার অন বসাবো। আর উড রাদার বসাবো যখন ভালো বুঝাবে যে একটা কাজের চেয়ে আর একটা কাজ বা এরকম ভালো বুঝাবে, তখন আমরা কিন্তু উড রাদার বসাবো। ডান আমাদের এটা। পরে আসি, দেখো এরপরে কিন্তু আমরা কি করব, এবার দেখো টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 বলতে বোঝাচ্ছে 3 নাম্বার রুলস। দেখো ইট মানে কি এটি, ইট মানে কি ভাইয়া এটি। দেখো এখানে কি বলছে, ইটের ক্ষেত্রে একটু মাথায় রাখবা ভাইয়া, আমি তোমাকে ফার্স্টের দিকে যেগুলো শিখাই একটু মাথায় রাখবা, এগুলো প্র্যাকটিস করতে গেলেই তোমার লাগবে। মাথায় রেখো, এগুলো প্র্যাকটিস করতে গেলেই কিন্তু ভাইয়া লাগবে। যা শিখাবো সেগুলোই দেখবা কমান, যেভাবে পড়াই বাংলা যেভাবে শিখাই, যে তুমি একবার শিখো দেখবা এগুলোই কিন্তু ভাইয়া কমান। বিগত অবস্থাতে যেটা তুমি যেই বোর্ডটা তুমি সলভ করতে যাবা, কোশ্চেন সলভ করতে যাবা, সেটাই তোমার কাছে ইজি লাগবে। দেখো ইট মানে কি এটি, তো নোটের ক্ষেত্রে মাথায় রাখবা ইটের পরে অলওয়েজ মাথায় রাখবা ভার্বটা বসবে, তবে ভার্বটা সিঙ্গুলার। তোমরা জানো সিঙ্গুলার কি প্লুরাল কি, এই জন্য আমি কিন্তু বলছিলাম ভাইয়া তোমাদের কিন্তু গ্রামারের প্রত্যেকটা আইটেম আমি কিন্তু কভার করে দিব। এই আইটেমগুলা গ্রামারের প্রত্যেকটা আইটেম কভার করার আগে তোমাদেরকে আমি বেসিক গ্রামারটা কভার করে দিছি না। সো পার্সন কি, টেন্স কি, পার্টস অফ স্পিচ কি, সেন্টেন্স কি, অল ওভার ডান। এখন আইডিয়া আছে না, মাথার ভিতরে আছে? পার্টস অফ স্পিচের ভিতরে কিন্তু আমি বলছিলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো কিন্তু লাগবে, এগুলো কমন। ভার্ব এগুলো কিন্তু কমন, মনে পড়ে? আচ্ছা দেখো, তো এইটার পরে যদি তোমার ভার্ব থাকে, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হতে হবে, প্লাস নাউন থাকতে পারে অথবা অ্যাডজেক্টিভ থাকতে পারে অথবা নাউন ফ্রেজ থাকতে পারে, এটা একটু মাথায় রাখো। এবার আবার ইটের পরে অনেক সময় ভার্বটা থাকবে সিঙ্গুলার, কিন্তু এই ভার্বের পরে তোমার নাউন অথবা প্রোনাউন থাকতে পারে। এবার রিলেটিভ যে প্রোনাউনগুলো আছে না, আমরা কিন্তু বলতে পারি রিলেটিভ কি হু, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলা প্লাস এসে কিন্তু ভার্ব এগুলো থাকবে। এখন তুমি বলো ভাই আমি সহজে একটু বুঝাই দেন, সহজে মাথায় রাখবা ইটের পরে একটা ভার্ব থাকবে সেটা সিঙ্গুলার, প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ, শেষ। আবার ইটের পরে আরেকটা রুলসের ক্ষেত্রে ভার্ব থাকবে, সেটার পরে কিন্তু নাউন অথবা প্রোনাউন থাকতে পারে। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। দেখো আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। চট্টগ্রাম বোর্ডে আসছে ড্যাশ ইজ আনফরচুনেট, আনফরচুনেট দ্বারা বোঝাচ্ছে দুর্ভাগ্যজনক, দ্যাট যে মেনি স্টুডেন্ট অনেক শিক্ষার্থী স্পয়েল দেয়ার টাইম, স্পয়েল মানে কি নষ্ট করা, নষ্ট করতেছে, দেয়ার তাহাদের টাইম সময়কে, তাদের সময়কে নষ্ট করতেছে। বাই অর্থ কিন্তু ধারা, আমরা প্রিপোজিশন পড়বো অনেক, প্রিপোজিশন কভার করে দিব অনেক। ইউজিং ব্যবহার করার মাধ্যমে, ফেসবুক, ফেসবুক ব্যবহার করার মাধ্যমে কিন্তু অনেক শিক্ষার্থী সময় নষ্ট করতেছে, স্পয়েল করতেছে। তার মানে তুমি একটু দেখো, এই যে দেখো ইচ আনফরচুনেট, আনফরচুনেট দুর্ভাগ্যজনক। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কিন্তু জানি যে অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো, আমি কিন্তু বলছিলাম না যে অর্থাৎ শব্দের শেষে কি থাকলে আমরা যে বুঝবো এটা একটা অ্যাডজেক্টিভ। দেখো এখানে কিন্তু অ্যাট আছে, আমরা জানি শব্দের শেষে যদি অ্যাট থাকে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে এই আনফরচুনেট এটা কিন্তু ভাইয়া একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের আগে কিন্তু একটা ভার্ব, এই যে ইজ হচ্ছে কিন্তু ভাইয়া ভার্ব। তো আমাদের শর্তই ছিল যে ইট আমরা বসাবো, ইট আমরা বসাবো, কিন্তু তারপর একটা ভার্ব থাকবে, এই যে ভার্ব, তারপর একটা অ্যাডজেক্টিভ থাকবে, এই যে অ্যাডজেক্টিভ, শেষ আমাদের ওভারঅল ডান। আমার কথা ক্লিয়ার? বা শেষ। এখন ইটের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবা, ইটের পরে ভার্বটা বসবে, তারপরে কিন্তু হয় অ্যাডজেক্টিভ
অনেক সময় নাউনও বসতে পারে, নাউন তো নাম কোনো কিছু বোঝায়, তাই না? এটা মাথায় রাখবে। আবার অনেক সময় তোমার প্রোনাউনও বসতে পারে। এরপর আসি কিন্তু ভাইয়া দেখো টাইপ নাম্বার 4, আমরা বিগত বছরের প্র্যাকটিস করব। দেখো ওয়েট, টাইপ নাম্বার 4, হোয়াট ডাজ লুক লাইক, অর্থ কি দেখতে কেমন বোঝাতে। মুখস্থ করো, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক অর্থাৎ মানে কি দেখতে কেমন বোঝাতে। তুমি একটু খেয়াল করো যে হোয়াট ডাজ এরপরে কিন্তু তোমার কি থাকবে, একটা নাউন, নাউন পাবে সিঙ্গুলার, প্লাস হচ্ছে কিন্তু লুক লাইক। মানে বিষয়টা হচ্ছে এরকম, নাউনের আগে বসবে হোয়াট ডাজ, নাউনের পরে বসবে লুক লাইক, বাস শেষ। নাউনের আগে বসবে, নাউন মানে কি নাম, এটা তো তুমি চেনো না? যাদের নাউনের সমস্যা আছে ক্লাস আছে এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লিক করো, এই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট তোমাদের জন্য প্লে লিস্ট সাজাচ্ছি, প্লে লিস্টে যাবা, ওখানে দেখবা এসএসসি গ্রামার আবার এইচএসসি গ্রামার, ওই এইচএসসি গ্রামারে ক্লিক করবা, ওখানে পার্টস অফ স্পিচের সব প্রকারগুলো তুমি পেয়ে যাবা, টেন্স পাবা, পার্সন পাবা এবং গ্রামারে প্রত্যেকটা আইটেম কিন্তু ওখানে তোমরা পাবা। ওকে, তো নাউনের আগে হোয়াট ডাজ, নাউনের পরে কিন্তু লুক লাইক। তবে একটা জিনিস মাথায় রাখবা যে ভাইয়া নাউনটা যদি প্লুরাল হয়, আমরা তো জানি সিঙ্গুলার কি এক বচন, প্লুরাল মানে কি বহু বচন, এটা সবাই জানো। তো নাউনটা যদি প্লুরাল হয় তখন কিন্তু তুমি হোয়াট ডাজ লুক লাইক বসাইতে পারবা না, তোমার বসান লাগবে হোয়াট ডু লুক লাইক। দেখো হোয়াট ডাজ এখন কিন্তু হোয়াট ডু, যদি তোমার সেটা প্লুরাল হয়, এই এতটুকু একটু ব্রেনটে তোমার রাখবা। ওকে, তো এটা কিন্তু সম্পূর্ণ এই যে হোয়াট ডাজ লুক লাইক, যে দেখতে কেমন বোঝাতে, এই জিনিসটা ডিপেন্ড করে তোমার নাউনের উপর, নাউনের উপর, এটা মাথায় রাখবা। সো নাউনটা যদি তোমার সিঙ্গুলার হয় তাহলে কিন্তু তুমি হোয়াট ডাজ লুক লাইক বসাইতে পারবা, নাউনটা যদি প্লুরাল হয় বহু বচন হয় তাহলে কিন্তু তোমার হোয়াট ডু লুক লাইক বসাইতে হবে। ওকে, তুমি দেখো এক্সাম্পল হিসাবে সন, সন মানে কি বলো তো? সন মানে কি পুত্র, কি বলছে, ড্যাশের স্যাটেলাইট, এই প্রশ্ন করছে এখানে, এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে কি প্রশ্ন করছে। কি প্রশ্ন করতে পারে এখানে, এখানে কিন্তু হইতে পারে যে হোয়াট ডাস, কি হইতে পারে, হোয়াট ডাস এ স্যাটেলাইট লুক লাইক, লুক লাইক। আমি কিন্তু বলছিলাম যে নাউনের আগে বসবে হোয়াট ডাস, নাউনের পরে বসবে কিন্তু লুক লাইক, তাই না? এখন প্রশ্নটার অর্থটা তুমি মিলাও যে হোয়াট ডাস এ স্যাটেলাইট লুক লাইক, একটা স্যাটেলাইট দেখতে কেমন, কারণ আমরা কিন্তু জানি হোয়াট ডাজ লুক লাইক বসাইলে এটার অর্থটা দাঁড়ায় দেখতে কেমন। তার মানে এই সন পুত্র জিজ্ঞেস করছে হয়তো বা কার কাছে, ফাদারের কাছে, বাবার কাছে, যে হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক, যে একটা স্যাটেলাইট দেখতে কেমন। তখন বাবা আবার প্রশ্ন মানে বলছে যে আই হ্যাভ হার্ড অফ ইট বাট নেভার গট এ চান্স টু সি ইট। অর্থ কি দেখো, আই হ্যাভ হিয়ার্ড, হার্ড অর্থ কি, হিয়ার অর্থ কিন্তু শোনা, তার মানে হিয়ার্ড মানে এটা অতীতে, এটা অতীত অর্থাৎ আমি শুনেছিলাম। বাবা উত্তর দিছে যে আমি শুনেছি বা শুনেছিলাম অফ ইট, এটা সম্পর্কে, কোনটা, ওই স্যাটেলাইট সম্পর্কে, বাট কিন্তু নেভার গট এ চান্স, কখনো চান্স হয় নাই, চান্স অর্থ সুযোগ, কখনো সুযোগ হয় নাই, টু সি ইট এটা দেখার এখন পর্যন্ত সুযোগ হয় নাই। সন ছেলে বা পুত্র কিন্তু বাবার কাছে এটা জিজ্ঞেস করছে যে বাবা স্যাটেলাইট দেখতে কেমন। সো এভাবে যদি প্রশ্ন করে বা এভাবে যদি কেউ কিছু বলে তখন কিন্তু মাথায় রাখবা হোয়াট ডাজ লুক লাইক বসাইতে হবে। ওকে, এতটুকু ডান, আমাদের চারটা টাইপ আমাদের কিন্তু ডান। আবার তুমি দেখো এখানে বেবি, বেবি মানে বোঝাচ্ছে বাচ্চা, তো বাচ্চা কি বলছে, মম, মম মানে মায়ের কাছে কিন্তু বলছে। ড্যাশ অ্যান্ড অয়েল, অয়েল দ্বারা বোঝায় পেঁচা, হয়তোবা এখানে বলতে চাইছে যে একটা পেঁচা দেখতে কেমন, তার মানে এই অ্যান অয়েল পেঁচা, তার আগে কিন্তু আমরা বসাবো হোয়াট ডাজ অ্যান অয়েল লুক লাইক, এটাই হবে। আমার কথা বুঝতে পেরেছো? এই হোয়াট ডাজ লুক লাইক এটা কিন্তু ভাই ইম্পর্টেন্ট, যখন তুমি বিগত বছরটা প্র্যাকটিস করতে যাবা তখন তুমি বুঝতে পারবা। এরপরে দেখো ভাইয়া কি বলছে টাইপ নাম্বার 5-এ, যে হোয়াটস ইট লাইক অথবা হোয়াট ইজ ইট লাইক অথবা ফিল লাইক, এরপরে সবসময় ভার্বের সাথে আইএনজি। এখন তুমি বলবা যে ভাইয়া আমরা কখন কোনটা বসাবো বা অর্থটা একটু বলেন। দেখো দুইটা, এখানে কি বলছি, হোয়াটস ইট লাইক অথবা ভাইয়া হোয়াট ইজ ইট লাইক, ওই একই কথা, অথবা তোমার ফিল লাইক। সো এখানে দেখো এখানে কি বলছে, হোয়াটস ইট লাইক এটা তুমি কখন বসাইতে পারবা, যখন তুমি দেখবা সেন্টেন্সের ভিতরে কোনো কিছু করার অনুভূতি বোঝাচ্ছে অথবা কেমন লাগছে, কেমন লাগছে এরকম ধরো কোনো যদি প্রশ্ন করে বা তুমি বোঝো যে না সেন্টেন্সটা এরকম হবে, যে প্রশ্নটা এরকম হবে যে কেমন লাগছে, তখন কিন্তু তুমি এই হোয়াটস ইট লাইক বসাবা। ওকে, আর ফিল লাইকটা কখন বসাবা, ভেতর থেকে মনে চাও অথবা ভালো লাগা বোঝাতে, তখন তুমি ফিল লাইকটা বসাবা। সো আমরা বিগত বছরের কোশ্চেন দেখি তাহলে আমাদের হয়ে যাবে। দেখো এক্সাম্পল, আই হ্যাভ নেভার ট্রাভেলড, এটা কিন্তু যশোর বোর্ডে আসছে, আমি কখনো
কখনোই ভ্রমণ করি নাই, ট্রাভেলড পাস্টের কাহিনী, বাই ইয়ার, ইয়ার দ্বারা বোঝায় কি ভাইয়া, এটা কিন্তু আকাশে, এটা বিমানের কথা কিন্তু বলা হয়েছে, তাই না? তো আমি কখনো আকাশে ভ্রমণ করি নাই। ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, তো আকাশে উড়ে, প্রশ্ন করছে আকাশে উড়ে, তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে বাক্যটা, এই বাক্যটা হয়তোবা বুঝাচ্ছে যে প্রথমে হয়তোবা বুঝাইছে যে আমি কখনো আকাশে কি করি নাই, ভ্রমণ করি নাই। হ্যাঁ, হয়তোবা পরবর্তীতে এখন আকাশে উঠতেছে, এই জন্য প্রশ্ন করতে পারে যে হর্স ইট লাইক, এখন আমরা কিন্তু বসাইতে পারি হর্স ইট লাইক, অর্থ কি বলতো, কেমন লাগছে, কেমন লাগছে, ফ্লাইং উড়ে, ইন দ্য স্কাই আকাশে উড়ে কেমন লাগছে। আমার কথা বুঝতে পেরেছ? তার মানে এই হর্স ইট লাইকটা আমরা মানে লিখতে পারবো, বা আমরা কখন লিখবো, যখন কেমন লাগছে অথবা ভাইয়া তোমার কি কোনো কিছু করার অনুভূতি বুঝাবে, তখন কিন্তু আমরা এই জিনিসটা বসাবো। ওকে, এরপর আসছে কিন্তু ভাইয়া পরেরটা, ফিল লাইকটা কখন বসাবো, ভেতর থেকে মনে চাওয়া অথবা ভালো লাগা যখন কাজ করে, ভালো লাগা। তুমি দেখো এটা সিলেট বোর্ডে আসছে, আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত, আই ডোন্ট ড্যাশ আউট দিস ইভিনিং, দিস অর্থ এই, ইভিনিং অর্থ সন্ধ্যায়, আমি সন্ধ্যায় কি করবো না, আই ডোন্ট, হয়তোবা আমি লিখতে পারি ফিল লাইক, এই যে ফিল লাইক, LILIK, ফিল লাইক আউট দিস ইভিনিং, অর্থটা তুমি একটু বলো, মানে একটু বলো তো, কে কে পারবে বলো, যে আই ডোন্ট ফিল লাইক আউট দিস ইভিনিং, অর্থাৎ আমি সন্ধ্যায় আজকে আমার ভালো লাগতেছে না, এই জন্য আমি সন্ধ্যার সময় বের হব না। আমার কথা বুঝতে পেরেছো? এই জন্য কিন্তু আমরা ফিল লাইক ইউজ করবো। কি ইউজ করবো ভাইয়া? ফিল লাইকটা কিন্তু আমরা ইউজ করবো। কেন? এখানে ভালো লাগা বুঝাইছে, এখানে যে আমার ভালো লাগতেছে না, এই যে আই ডোন্ট ফিল লাইক, আমার ভালো লাগতেছে না আউট দিস ইভিনিং, এই সন্ধ্যার সময় বের হওয়া, এটা আমার কাছে ভালো লাগতেছে না। তো এই জন্য কিন্তু আমরা এখানে ফিল লাইক বসাবো। ওকে, তার মানে হর্স ইট লাইক অথবা ফিল লাইক তুমি কখন বসাবা, এবার বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো ভাইয়া টাইপ নাম্বার 6, ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন আমরা কখন বসাবো ভাইয়া? জন্মগ্রহণ করার ক্ষেত্রে, জন্মগ্রহণ। হ্যাঁ, এখন এখানে একটু খেয়াল করবা, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার ওয়াজ বর্ন আর একটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ওয়ার বর্ন। তো একটা জিনিস মাথায় রাখবা, নির্দিষ্ট নাম থাকতে পারে বা নির্দিষ্ট সাল থাকতে পারে, নির্দিষ্ট একটা সময় বলা থাকতে পারে, তখন কিন্তু আমরা এই ওয়াজ বর্ন আর ওয়ার বর্নটা কিন্তু আমরা বসাবো। তুমি দেখো এটা যশোর বোর্ডে কিন্তু আসছে, আই ড্যাশ অ্যান্ড বট আপ ইন বাংলাদেশ। আই ড্যাশ, আই ড্যাশ, আই অর্থ আমি, ড্যাশ জানি না, অ্যান্ড এবং মানে জানি না, এটা অর্থ আবার জানি না, সেটা আবার বললো না, মানে এটা কি হবে আমরা জানি না, অ্যান্ড এবং বট আপ অর্থ কি বেড়ে ওঠা। বেড়ে ওঠা মানে কি, আমরা ছোট থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু বড় হয়, মানে বড় হয়েছি, তাই না? এই পর্যন্ত কিন্তু আমরা বাংলাদেশে ছিলাম, তো বাংলাদেশে কিন্তু বেড়ে উঠেছে, এই জন্য এটাকে বলা হয় বট আপ। বট আপ অর্থ হচ্ছে বেড়ে ওঠা, তো বেড়ে উঠেছে ইন বাংলাদেশ, বাংলাদেশে। তার মানে হয়তো বা এটা হইতে পারে যে আই ওয়াজ বর্ন, আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছি, অ্যান্ড এবং বট আপ আমি বেড়ে উঠেছি ইন বাংলাদেশ, বাংলাদেশ। অর্থাৎ এখানে তুমি জন্মগ্রহণও করছো বাংলাদেশে, আবার বেড়েও উঠছো কিন্তু বাংলাদেশে, এই জিনিসটাই কিন্তু বুঝাইছে। যশোর বোর্ডে আসছে। দিনাজপুর বোর্ডে আরেকটা দেখো, হি ড্যাশ 13 নভেম্বর 1984, অর্থাৎ 1984 সালে 13ই নভেম্বর সে হয়তো বা জন্মগ্রহণ করছে। এভাবে যদি তুমি দেখো কোনো সাল লেখা আছে, কোনো সময় লেখা আছে, এভাবে যদি থাকে, তখন কিন্তু চোখ বুঝা ওয়াজ বর্ন বসাই দেবা। ওয়াজ বর্ন কি বসাবো ভাইয়া? ওয়াজ বর্ন। ডান? এতটুকু বুঝছো? অর্থটা মিলাও। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছে অন কত? 13ই নভেম্বর 1984 সালে। এই তো, আমার কথা বুঝতে পেরেছো? আমরা সাল দেখি কিন্তু বুঝতে পারতেছি যে এখানে হয়তো বা ওয়াজ বর্ন কিন্তু বসবে। ওকে, এরপর আসি কিন্তু ভাইয়া দেখো পরেরটা, টাইপ নাম্বার 7। টাইপ 7-এ কি? দেয়ার। দেয়ারের ব্যবহারটা, দেয়ার মানে কি দেখো, কোনো কিছু থাকা বা না থাকা বোঝাতে। দেয়ার মানে কি, অনেক সময় আমরা বলি না দেয়ার আর মেনি ট্রিজ, অনেক গাছপালা আছে, এই যে দেয়ারটা কিন্তু অনেক সময় বসে। তো এই দেয়ারের ক্ষেত্রে একটু কথা আছে, যেমন ইটের ক্ষেত্রে দুইটা কথা ছিল যে তোমার কি ছিল বলো তো, ইটের পরে একটা ভার্ব বসবে, তবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার, এরপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ, এই একটা ছিল। আর একটা ছিল অনেক সময় তুমি দেখবা ইটের পরে ভার্ব বসবে সিঙ্গুলার, ঠিক আছে, কিন্তু তারপরে নাউন অথবা প্রোনাউন, তারপরে হয়তোবা এই যে তোমার হু হুইজ দ্যাট, এগুলো কিন্তু তোমার বসতে পারে। এখন দেয়ারের ক্ষেত্রেও সেম, দেয়ারের পরে কিন্তু একটা ভার্ব বসবে সিঙ্গুলার, এরপরে একটা সাবজেক্ট বসবে, সেটাও সিঙ্গুলার। আবার দেয়ারের পরে কিন্তু একটা ভার্ব বসবে প্লুরাল, কিন্তু সাবজেক্টটাও হবে কিন্তু প্লুরাল। একটা জিনিস খেয়াল করো, দেয়ারের পরে যদি কোনো ভার্ব বসে, সেই ভার্বটা হয় এক বচন, তাহলে পরে যে সাবজেক্টটা বসবে সেটাও তোমার এক বচন হবে। ও যদি সিঙ্গুলার হয়, ভার্ব যদি সিঙ্গুলার হয়, তাহলে সাবজেক্টটাও সিঙ্গুলার হবে। ওকে, আবার তুমি দেখো দেয়ারের পরে ভার্বটা যদি প্লুরাল হয়, বহু বচন হয়, তাহলে সাবজেক্টটাও কিন্তু ভাইয়া তোমার প্লুরাল হবে, এটা মাথায় রাখবা।
ওকে, আর একটা আছে দেয়ারের পর অনেক সময় ভার্বের 3 নং বসে, দেয়ার লিভড, একদা বসবাস করতো। আমরা গল্প পড়ছি না, 9-10 গল্প পড়ে আসছি না, আবার আমরা কিন্তু এইচএসসি লেভেলেও কিন্তু গল্প পড়বো। তোমাদের কিন্তু বই যেটা মেইন বুক যেটা ইংলিশ ফার্স্ট পেপার, তো ইংলিশ ফার্স্ট পেপার তোমার তো সবই তো পড়তে হবে, তাই না? ছড়া আছে, তোমার গল্প আছে, সব কিছুই তো ভাইয়া তোমার পড়তে হবে। ওকে, তুমি দেখো এক্সাম্পল, ইন মডার্ন টাইম অর্থ কি আধুনিক সময়ে, আধুনিক সময়ে ড্যাশ হ্যাজ বিন এ গ্রেট চেঞ্জ, একটা পরিবর্তন এসেছে ইন দ্য অ্যাটিটিউড, অ্যাটিটিউড দ্বারা কি বোঝায় বলো তো? মনোভাব, মনোভাবের, অফ ম্যান, মানুষের, কিসের? রিগার্ডিং অর্থাৎ সুপারস্টিশিয়াস বিলিফ, এই বিলিফ দ্বারা বোঝাচ্ছে ভাইয়া বিশ্বাস। তো কুসংস্কারক মূলক বিশ্বাসের প্রতি মানুষের মনোভাবটা, মানুষের অ্যাটিটিউডটা, অ্যাটিটিউডের কি হয়েছে? এক রকমের পরিবর্তন করছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ঠান্ডা মাথায় কিন্তু দেয়ারটা বসাইতে পারি। দেয়ার কি বসাবো ভাইয়া? দেয়ারটা কিন্তু আমরা বসাবো। তুমি হিসাব করে দেখতে পারো যে দেয়ারের পরে যে ভার্বটা বসবে এটা সিঙ্গুলার কিনা, তারপরে যে সাবজেক্টটা বসবে সেটা সিঙ্গুলার কিনা, তুমি হিসাব করে বের করো। এটা কিন্তু বোর্ডে আসছে, এটা যশোর বোর্ডে কিন্তু আসছে। পরেরটা দেখো, এই যে দেয়ার ড্যাশ লিফট, লিফট এ ক্লেভার, ক্লেভার মানে কি? চালাক। তো চালাক, একদা চালাক বসবাস করত, নাম হচ্ছে খেকশিয়াল ইন জঙ্গল, জঙ্গলে। তো জঙ্গলে একদা একটা চালাক, খুব চালাক শিয়াল কিন্তু বসবাস করতো। তো এখানে দেখো ভার্বের 3 নং হচ্ছে, তার মানে চোখ বুঝে তুমি এখানে কিন্তু ভাইয়া তোমার দেয়ার বসাইতে পারবা। তো দেয়ার লিভড এ ভেরি ক্লেভার ফক্স ইন এ জঙ্গল। তো দেয়ার বিষয়টা বুঝতে পেরেছো তুমি কখন বসাবা? আমরা যখন বেশি বেশি করে প্র্যাকটিস করব, আমরা যখন বিগত বছরে অর্থাৎ 30 থেকে 40টার মতো প্র্যাকটিস করবো, তখন তুমি দেখবা এগুলো কিছুই না, এগুলো পুরোই পানির মতো সহজ। ঠিক আছে, এবার তুমি দেখো ভাইয়া টাইপ নাম্বার 8, অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ অর্থ কি দেখো? যেই মাত্র, অথবা যেই মাত্র ড্যাশ ড্যাশ সেই মাত্র, অথবা যখনই ড্যাশ ড্যাশ তখনই। তো বিষয়টা আমি একটু তোমার হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে বুঝাই দিই। এখন একটা জিনিস মাথায় রাখবা, অ্যাজ সুন অ্যাজ এর আগে খেয়াল করো, যদি তোমার পাস্ট ইনডিফিনিট হয়, পরেও কিন্তু তোমার পাস্ট ইনডিফিনিট হবে। এখন তুমি বলবা ভাইয়া পাস্ট ইনডিফিনিট কি, প্রেজেন্ট পারফেক্ট কি, এত বুঝি না। যদি না বুঝে থাকো ভাইয়া, তুমি, আমি বললাম আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করো, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, ওখানে গ্রামার লেখা আছে, এসএসসি গ্রামার, আবার এইচএসসি গ্রামার। ওখানে ক্লিক করলে তুমি গ্রামারে প্রবেশ করার আগে যে বেসিক গ্রামারটা তোমার শিখতে হবে, সেগুলো সবগুলোর ক্লাস আছে, তুমি সেখান থেকে দেখে নিও। ওকে, তাহলে দেখো অ্যাজ সুন অ্যাজ এর আগে পাস্ট ইনডিফিনিট হবে, পরেও কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, তুমি দেখো এক্সাম্পল, ড্যাশ উই রিচড, ড্যাশ উই রিচড, আমরা যখন পৌঁছাইছি দ্য স্টেশন, স্টেশনে দ্য ট্রেন স্টার্ট, ট্রেনটা চলা শুরু করলো। তুমি দেখো এই রিচড ভার্বের এটা কি? এটা কিন্তু তোমার পাস্ট বুঝাইছে, অতীত বুঝাইছে। দ্য ট্রেন স্টার্ট, এটাও কিন্তু অতীত বুঝাইছে। তো দুইটা লাইন, দুইটা সেন্টেন্সে কিন্তু অতীত বুঝাইছে। তার মানে আমরা এখানে চোখ বুঝা কি দিতে পারি? অ্যাজ সুন অ্যাজ। তুমি এখন অর্থের সাথে মিলাও, অর্থের সাথে ভাইয়া মিলাও। অ্যাজ সুন অ্যাজ অর্থ কি? মানে যখনই। তাহলে যখনই আমরা কি করছি? অ্যাজ সুন অ্যাজ উই রিচড, যখনই আমরা পৌঁছেছি দ্য স্টেশন, স্টেশনে দ্য ট্রেন স্টার্ট, ট্রেনটা তখন চলা শুরু করলো। তো যখনই, তখনই যখন আসবে, তখনই কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজ কিন্তু বসাবো। ওকে, এবার তুমি দেখো, এটা রাজশাহী বোর্ডে আসছে, পরেরটা ঢাকা বোর্ডে, দ্য ক্রিমিনাল রান অ্যাওয়ে। ক্রিমিনাল মানে কি? অপরাধী। তো অপরাধী দৌড়ে গেল কোথায়? ড্যাশ হি স, যখনই সে দেখেছিল দ্য পুলিশ, পুলিশকে দেখেছিল। এই যে সি, সি অর্থ কি? দেখা। স অর্থ কি? দেখেছিল। এটা কিন্তু ভার্বের 2 নং, এটা কিন্তু অতীত বুঝাইছে, পাস্ট বুঝাইছে। তাহলে হি স, যখনই সে দেখেছিল দ্য পুলিশ, পুলিশ, হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভীতু হয়েছিল, অফ বিং অ্যারেস্টেড, অর্থাৎ গ্রেফতার হওয়ার। অ্যারেস্ট অর্থ হচ্ছে গ্রেফতার। তো গ্রেফতার হওয়ার ভয়ে কিন্তু অনেকটা ভীতু ছিল। যাই হোক, তুমি দেখো দ্য ক্রিমিনাল রান অ্যাওয়ে, ক্রিমিনাল বা অপরাধী পালিয়ে গেল। তাহলে অপরাধী পালিয়ে গেল, রান অ্যাওয়ে। তো রান, রান এটা কিন্তু ভার্বের 2 নংই কিন্তু বোঝাচ্ছে। এখানেও ভার্বের 2 নং, মানে পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা জানি অ্যাজ সুন অ্যাজ এর আগে বলো, পরে বলো, যাই বলো না কেন, এক্ষেত্রে কিন্তু ভাইয়া পাস্ট ইনডিফিনিট কিন্তু হয়। তার মানে চোখ বুঝা আমরা কিন্তু এখানে অ্যাজ সুন অ্যাজ বসাইতে পারি। কেন? তুমি অর্থ মিলাও, যে দ্য ক্রিমিনাল রান অ্যাওয়ে, ক্রিমিনাল মানে অপরাধী, অপরাধী পালিয়ে গেল। অ্যাজ সুন অ্যাজ যখনই বা যেই মাত্র, দ্য হি স সে দেখেছিল, দ্য পুলিশ যখনই সে পুলিশকে দেখেছিল। ইটস ভেরি সিম্পল, রাইট? এটা ঢাকা বোর্ডে আসছে। পরেরটা দেখো ভাইয়া টাইপ নাম্বার 9। টাইপ 9 কি? হ্যাভ টু অথবা হ্যাজ টু। অনেক সময় তুমি দেখবা তোমার হ্যাভ টু হ্যাজ টু বসান লাগে। এটা কিন্তু তোমরা জানো, আমি যদি কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাই, আমরা যে বিগত বছরে এটা প্র্যাকটিস করবো, একটু ভাইয়া খেয়াল করো, এখানে তোমার কিন্তু অপশন দেওয়া থাকবে। এই যে কোশ্চেনটা, এটা কিন্তু ঢাকা বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 2022-এ আসছে। আমরা একটু প্র্যাকটিস করবো অনেক। হ্যাঁ, এখন তুমি একটা
একটা জিনিস ভাইয়া চিন্তা করো ভাইয়া, যে ধরো তোমার হাতে যদি এমন একটা বই থাকতো, গ্রামার বই, যে বইয়ের ভিতরে এই যে হর্স ড্যাশ ড্যাশ লাইক এটা কোন জায়গায় বসবে এবং কেন বসলো যদি ব্যাখ্যা সহকারে বলা থাকতো, তাহলে কতটা সুবিধা হইতো তোমার জন্য পড়ার। তুমি ধরো বিগত বছরে 30 থেকে 40টা প্রায় নিম্নে হইলেও কিন্তু প্রত্যেকটা গ্রামারের আইটেম থেকে কমপক্ষে 20টা বোর্ড তো তোমার প্র্যাকটিস করা উচিত। 20টা কমপক্ষে, 20টা কমপক্ষে, এর উপরে করা উচিত, কিন্তু আমি নিম্নে বলছি 20টা প্র্যাকটিস করা উচিত। তো তোমার হাতে যদি এমন একটা বই থাকতো, গ্রামার বই, যে বইয়ের ভিতরে ধরো সুন্দরভাবে 30 থেকে 40টার মতো গ্রামারের প্রত্যেকটা আইটেম, সেগুলোর বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলা, ধরো এই হর্স ড্যাশ ড্যাশ লাইক এটা কেন বসছে, কোন জায়গায় বসবে, ধরো এখানে এ নাম্বারই বসলো, কিন্তু এটা যে এখানে কেন বসছে এটা যদি একটু ব্যাখ্যা বাংলায় লেখা থাকতো, তাহলে তোমার জন্য কতটা হেল্পফুল হইতো, কতটা মানে হচ্ছে কিন্তু তোমার পড়ার ক্ষেত্রে এবং বোঝার ক্ষেত্রে, ধরার ক্ষেত্রে, ইংলিশ গ্রামারটাকে পারফেক্টলি শেখার ক্ষেত্রে কতটা হেল্পফুল হইতো। হ্যাঁ, এগুলো কিন্তু বর্তমান বইগুলোতে গ্রামারে কিন্তু এগুলো দেওয়া নাই, এগুলো কিন্তু ভাই তোমার অতটা দেওয়া নাই। এই যে দেখো হ্যাভ টু হ্যাজ টু কেন বসছে এখানে, কিসের জন্য, ওই কারণটা যদি লেখা থাকতো ব্যাখ্যা সহকারে সুন্দরভাবে, হ্যাড বেটার কেন বসছে। তো এই জন্য রিফাত ভাইয়া তোমাদের জন্য আমি কিন্তু একটা গ্রামার বই নিয়ে আসতেছি, ইন্টারমিডিয়েটের এইচএসসি কিন্তু গ্রামার বুক। সো ভাইয়া এটা কিন্তু তোমরা জানো, আমি বেসিক গ্রামারও তোমাদের সাথে আলোচনা করছিলাম যে এমন একটা বই আমি তোমাদের জন্য নিয়ে আসতেছি, যে এই বইটা, এই বইয়ের ভিতরে এভাবে কিন্তু সুন্দরভাবে রুলস তো থাকবে, রুলসগুলো থাকবে টাইপ আকারে, এবং এরই সাথে সাথে এই যে টাইপ আকারে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এরই সাথে সাথে বিগত বছরে এগুলো কিন্তু প্রায় 30 থেকে 40টা বিগত বছরে বোর্ড কোশ্চেন থাকবে প্রত্যেকটা আইটেম থেকে ব্যাখ্যা সহকারে, যে কোনটা কিসের জন্য বসলো এটা। এরই সাথে সাথে তোমার কিউআর কোড থাকবে, ধরো তুমি জাস্ট এই বইটা নিবা এবং স্ক্যান করবা, স্ক্যান করলে বিগত বছরের প্র্যাকটিস ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবা। ধরো সাপোজ এই বইয়ের ভিতরে প্রায় 20টার মতো, বা সরি কি বলে 40টার মতো ধরো বোর্ড কোশ্চেন থাকবে প্রত্যেকটা আইটেমের। হ্যাঁ, এই 40টার ভিতরে তুমি প্রায় 20 থেকে 30টা আমার ক্লাস কিন্তু তুমি দেখতে পারবা, যেগুলো আমি কিন্তু প্র্যাকটিস করাইছি। জাস্ট এই বইটা নিবা, কিউআর কোড তুমি স্ক্যান করবা, স্ক্যান করলেই কিন্তু তুমি পেয়ে যাবা। এখন তোমরা বলো ভাইয়া বইটা কবে আসবে? ভাইয়া বইটা আসবে কিন্তু 2026 সালের 1 জানুয়ারি, অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু রিলিজ হবে এই বইটা। ওকে, মাথায় রাখবা, এটার নাম হয়েছে কিন্তু টাইপ ওয়াইজ 0 to হিরো এইচএসসি গ্রামার। দেখো নাম কিন্তু টাইপ ওয়াইজ, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে টাইপ আকারে কিন্তু পড়াচ্ছি, এবং সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে থাকবে, এবং আমার ক্লাসও তুমি দেখতে পারবা। বইটা নিলে তুমি বিগত বছরে যেগুলো থাকবে বোর্ড কোশ্চেন, এগুলো তুমি আমার ক্লাসও কিন্তু দেখতে পারবা। তুমি জাস্ট ক্লাস দেখবা আর বইটা দিয়ে প্র্যাকটিস করবো, শেষ। আর কি লাগবে, আর কি লাগতেছে বলো? তো গ্রামারে কিন্তু সবাই কিন্তু কম বেশি ধরা খায়। সো যারা পরীক্ষা দিচ্ছ, ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিচ্ছ বা সেকেন্ড ইয়ার যারা টেস্ট দিচ্ছ, তো তোমরা কিন্তু মোটামুটিভাবে এখন একটা হয়েছে যে গ্রামারে কতটা দুর্বল এখনো তুমি আছো। সো এই বইটা জাস্ট এই একটা বই আমি রিলিজ করতেছি, এবং এই একটা বই নেওয়ার পরে দেন জাস্ট বিগত বছরে তা প্র্যাকটিস করবা, যেখান থেকে বাসবে তুমি জাস্ট কিউআর কোডটা তোমার ফোন থেকে স্ক্যান করবা, অটোমেটিকলি আমার ক্লাস তুমি দেখতে পারবা, বা শেষ, তোমার কিন্তু গ্রামারে ফুল একেবারে প্রিপারেশনটা চাঙ্গা হয়ে যাবে। তুমি বলো ভাইয়া যদি রিলিজ হয়, বা তুমি যদি এই জানুয়ারি মাসের পরেও যদি আমার এই ক্লাসটা এখন দেখো, তাহলে সেক্ষেত্রে তুমি বলো অর্ডার করবো কোত্থেকে? অর্ডার করতে হবে আমার ওয়েবসাইট থেকে। ভাইয়া আমার একটা ওয়েবসাইট আছে, তোমরা অনেকেই জানো, ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না তোমাদের? ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com, সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। এখানে আসলে ভাইয়া তুমি একটু নিচের দিকে যাবা, এই যে একটু নিচের দিকে যাবা, দেখো এখানে রিফাত একাডেমি বুক লিস্ট লেখা আছে। এই যে দেখো তোমাদের বইটা হচ্ছে এই যে বইটা, এটা কবে আসবে, যখন আসবে এখান থেকে তুমি অর্ডার করতে পারবা। এখানে ক্লিক করলে অর্ডার কিভাবে করবা সব সিস্টেম এখানে বলা থাকবে। ওকে, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আমরা প্র্যাকটিস করব। দেখো তো আমরা কতদূর আগাইছিলাম একটু আমরা যদি খেয়াল করি ভাইয়া, দেখো যারা এইচএসসিতে উঠেছো অথবা ফার্স্ট ইয়ারে আছো, পরীক্ষা দিবা সামনে অথবা সেকেন্ড ইয়ারে আছো, ভাইয়া তোমাদের জন্য কিন্তু বই আসতেছে, প্যারা নেওয়ার কিচ্ছু নাই, জাস্ট ভাইয়া যেভাবে বলে সেইভাবে শিখবা, পুরো জিনিসটা পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা ভাইয়া দেখো নেক্সট আমার ক্লাস কি চলতেছে। হ্যাঁ দেখো হ্যাভ টু হ্যাজ টুর ব্যবহারটা এটা আমরা কখন বসাবো? সো মাথায় রাখবা, হ্যাভ টু হ্যাজ টুর পরে কিন্তু ভার্বের এক নং বসে, এটা একটু মাথায় রাখো। আর শোনো, এগুলো একটু ভালো করে শেখো, এগুলো ভালো করে শিখলে পরে ক্লাসটা কিন্তু আমি কমপ্লিটিং সেন্টেন্সের উপর নিব। তোমাদের কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স আছে, তো এখানে বেশিরভাগই তুমি দেখবা কমপ্লিটিং সেন্টেন্সে আছে, মানে ফ্যারিস অ্যান্ড ওয়ার্ডটা আর কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু ওদের দুইজন ভাই ভাই। কারণ তুমি এখানে যা শিখবা ওখানেও সেগুলো পাবা, এখানে যা শিখবা সেগুলো মোটামুটি ওখানেও কিন্তু পাবা। সো এই জন্য এটা একটু ভালো করে শিখলে ওটার দেখবা একেবারে ইজি হয়ে যাবে। তো বাধ্যবাধকতা অথবা প্রয়োজনীয়তা অর্থে, যেমন উই ড্যাশ এডুকেট,
এডুকেট দ্বারা কি বোঝায়? শিক্ষিত করা। তো আমরা শিক্ষিত করেছি অল সবাইকে, অ্যান্ড এবং ওয়ার্ক হার্ড পরিশ্রম করতেছি টু ডেভেলপ উন্নত করার জন্য বা উন্নয়নের জন্য আওয়ার কান্ট্রি আমাদের দেশকে। তো অর্থটা তুমি মিলাও, উই ড্যাশ এডুকেট অর্থাৎ আমরা শিক্ষিত করি অল সবাইকে, অ্যান্ড এবং ওয়ার্ক হার্ড প্রচুর পরিশ্রম করি টু ডেভেলপ উন্নয়নের জন্য আমাদের কান্ট্রি আমাদের দেশকে উন্নয়নের জন্য আমরা প্রচুর কি করি? পরিশ্রম করি এবং সকলকে শিক্ষিত করি। তো এটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে আসছে, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো। তো এখানে কি হইতে পারে? আমরা জানি যে হ্যাভ টু হ্যাজ টু বসবে বাধ্যবাধকতা বুঝাইতে, যে তুমি শিক্ষিত করতেছো, তুমি দেশের উন্নয়নের জন্য কাজ করতেছো, এটা সবারই করা উচিত, এটা একটা বাধ্যবাধকতা, এটা প্রয়োজন, এটা দরকার, এই যে প্রয়োজনীয়তা অথবা বাধ্যবাধকতা। তো যদি তোমার প্রয়োজন পড়ে তখন আমরা কিন্তু লিখতে পারি উই হ্যাভ টু। আমরা কি লিখতে পারি ভাইয়া? উই হ্যাভ টু, উই হ্যাভ টু, উই হ্যাভ টু, উই হ্যাভ টু। আমার কথা বুঝতে পেরেছো? তুমি দেখো এখানে একটা নোট আছে সুন্দর, যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে কি? এক বচন, যেমন আই যদি বসাইতাম অথবা তোমার হি যদি থাকতো, সো যদি সিঙ্গুলার হইতো তাহলে তোমার বসান লাগতো হ্যাজ টু। আর যদি প্লুরাল মানে বহু বচন, যেমন উই অর্থ আমরা, এখানে কি একজন বুঝাইছে? না, অনেকজন কিন্তু ভাইয়া বুঝাইছে, এই জন্য এটা কিন্তু প্লুরাল। তা প্লুরালের পরে কিন্তু তোমার হ্যাভ টু বসবে, এটা মাথায় রাখবা। এগুলো সুন্দরভাবে বইয়ের ভিতরে কিন্তু ভাইয়া থাকবে। আচ্ছা, টাইপ 10-এ আসি। দেখো হ্যাড বেটার আমরা কখন বসাবো? দেখো হ্যাড বেটারের পরে কিন্তু ভার্বের 1 নং বসে। তুমি দেখো ভাইয়া, এই যে দেখো এডুকেট, এটা কিন্তু ভার্বের 1 নং, শিক্ষিত করা এটা ভার্বের 1 নং। তো এই যে হ্যাভ টুর পরে ভার্বের 1 নং বসছে, হ্যাড বেটারের পরে কিন্তু ভার্বের 1 নং বসবে, এটা মাথায় রাখবা। তো দেখো কোনো কাজ করা উচিত অথবা উপস্থিতি হওয়া উচিত অথবা ভালো অর্থে কিন্তু আমরা কি বসাবো? হ্যাড বেটার বসাবো। দেখো এই তিনটা জিনিস একটু মুখস্থ করবা যে হ্যাড বেটার কখন আমরা বসাবো, যে কোনো কাজ আমাদের করা উচিত অথবা ভালো অথবা উপস্থিত হওয়া উচিত, যে কোনো কিছু যদি বুঝায়। তুমি দেখো টুডে, আজ ইজ রেইনিং ডে, আজ হচ্ছে বৃষ্টির দিন। আচ্ছা, তুমি ড্যাশ নট গো টু, তোমার যাওয়া উচিত না অফিসে টুডে, অর্থাৎ আজকে তোমার আসলে অফিসে যাওয়া উচিত না, কারণ প্রচুর বাইরে বৃষ্টি পড়তেছে। তো এটা আসলে কিন্তু ভালো বুঝাইতেছে। হয়তোবা ঝড় যদি বেশি হয় তখন কিন্তু একটা সমস্যা হইতেই পারে, আল্লাহ না করুক, তাই না? তো এই কারণে এটা কিন্তু ভালো অর্থে কিন্তু বুঝাবে, ভালো অর্থে বুঝাবে। তো এই জন্য আমরা এখানে কি বসাবো? ইউ হ্যাড বেটার দ্বারা তো আমরা বুঝি ভালো, তো তোমার জন্য আসলে ভালো হবে নট গো মানে হচ্ছে না যাওয়া টু অফিসে টুডে, আজকে। আমার কথা বুঝতে পেরেছো? আজকে তোমার জন্য অফিসে না যাওয়াটা বেটার হবে বা ভালো হবে। এই ক্ষেত্রে আমরা এই ভালো অর্থে কিন্তু হ্যাড বেটার কিন্তু আমরা ইউজ করবো, এটা সিলেট বোর্ডে আসছে। এবার আসি কিন্তু ভাইয়া, দেখো টাইপ নাম্বার 11, লেস্ট অর্থ যাতে নাই। লেস্ট শব্দটা শুনছো না? চোখ বুঝা, কোনো কথা নাই ভাইয়া। লেস্টটা তুমি কখন বসাবা? যখন তুমি দেখবা যে একটা সেন্টেন্সের ভিতরে, বাক্যের ভিতরে তোমার শুড অথবা মাইট এগুলো আছে, তারপরে ভার্বের 1 নং আসছে, কোনো কথা নাই, শুড অথবা মাইট তারপরে ভার্বের 1 নং। তুমি দেখো রিমি স্টাডিড হার্ড, অর্থাৎ রিমি কি করতেছে? পড়াশোনা করতেছে। অর্থাৎ স্টাডি অর্থ কিন্তু পড়াশোনা করা, স্টাডিড মানে কি? পড়াশোনা করেছে, এটা পাস্টে গেছে। ড্যাশ জিপিএ 5 পাওয়ার জন্য শুড বি মিসড, যাতে করে শুড বি মিসড, মিস অর্থ কি? মিস করা। আমরা বলি না ট্রেনটা আমরা মিস করছি, বাস আমরা মিস করছি, তো যাতে না জিপিএ 5টা সে মিস করে। আমার কথা বুঝতে পেরেছো? যাতে না সে জিপিএ 5টা মিস করে। তো এইখানে আমরা জানি যে আমরা লেস্টটা কখন বসাবো। লেস্ট অর্থই হয়েছে কিন্তু যাতে না, তার মানে অর্থের সাথে আমরা কিন্তু মিলে যাচ্ছে। তুমি যদি একটু বাংলা অর্থটা আগে যদি ধরতে পারো তাহলে এমনিতে বুঝতে পারবা যাতে না, তার মানে এখানে লেস্ট বসবে। আবার আর একটা উপায়, এখানে দেখো শুড আছে, এবারে কিন্তু ভার্বের 1 নং আছে, এই যে তোমার হচ্ছে মিসড। এখানে তুমি বলবা ভাই আপনি তো এখানে ভার্বের 1 নং দিচ্ছেন, বাট পুরো বাক্যটা কিন্তু হচ্ছে কিন্তু ভার্বের 2 নং, এখানে কিন্তু ভার্বের 2 নং হবে। এই যে মিসড, এটা অতীত কিন্তু বুঝাইছে, এটা কিন্তু ভার্বের 2 নং। তাহলে লেস্ট যাতে না জিপিএ 5 শুড বি মিসড। তুমি একটু অর্থটা একটু বেশি পড়বা। তারপর আসি কিন্তু ভাইয়া দেখো পয়েন্টটা, টাইপ নাম্বার 12, ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট অর্থ কি ভাইয়া? যাতে। তো এটা তুমি কখন বসাবা? চোখ বুঝা। তোমার মডাল ভার্ব থাকবে ক্যান কুড, এরপরে কিন্তু ভার্বের 1 নং বসবে। তুমি দেখো তানিশা ওয়েন্ট টু কলেজ, তানিশা কলেজে গিয়েছিল ড্যাশ শি কুড লার্ন রিড, যাতে করে সে আসলে শিখতে পারে, পড়া শিখতে পারে, এরকম কিছু একটা। তো তুমি দেখো যাতে করে লেস্ট ছিল যাতে না, যখন না টাইপের কিছু বুঝাবে তখন লেস্ট, আর যখন শুধু যাতে বুঝাবে তখন আমরা সো দ্যাট কিন্তু বসাইতে পারবো, অথবা ইন অর্ডার দ্যাট। সো দ্যাট অর্থ কি? যাতে। সো দ্যাট যাতে শি কুড সে পারে, লার্ন শিখতে, রিড সে যেন পড়া শিখতে পারে।
আমার কথা বুঝতে পেরেছো? ডান, এটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসছে। টাইপ নাম্বার 30, হাউ টু দ্বারা কি বোঝায়? কিভাবে অথবা কেমন করে, এটা মাথায় রাখবা। সো হাউ টু মানে কি? কিভাবে অথবা কেমন করে। এক্সাম্পল, অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে কি? বর্তমানে কি? দ্য চিলড্রেন, শিশুরা, ডু নট নো, তারা কিন্তু জানে না। কি জানে না? ড্যাশ সুইম, সাঁতার কাটতে, ইন ওয়াটার, পানিতে সাঁতার কাটতে জানে না। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি? হাউ টু। তুমি অর্থটা একটু মিলাও যে কিভাবে বা কেমন করে। তার মানে আমরা যদি এখানে কোনোভাবে হাউ টু বসাই, তুমি দেখো তাহলে অর্থটা কি দাঁড়ায়, একটু মিলাও। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, দ্য চিলড্রেন, শিশুরা, ডু নট নো, তারা কিন্তু জানে না কি? হাউ টু, কিভাবে, সুইম, সাঁতার কাটতে হয়, ইন ওয়াটার, পানিতে। তো পানির ভিতরে কিভাবে সাঁতার করতে হয় তা কিন্তু যে বর্তমানে শিশুরা জানে না। এই ক্ষেত্রে কিভাবে বা কেমন করে এভাবে যদি আসে তখন কিন্তু আমরা হাউ টু ইউজ করবো। কুমিল্লা বোর্ডে আসছে। ডান। টাইপ নাম্বার 14, উড ইউ মাইন্ড, অর্থ কি? যদি কিছু মনে না করো বা অনুগ্রহ করো। তো অনেক সময় অনুগ্রহ করে অথবা যদি কিছু মনে না করো এরকম যদি বোঝায় তখন আমরা কিন্তু উড ইউ মাইন্ডটা কিন্তু বসাবো। এখন দেখো, তো উড ইউ মাইন্ডের পরে অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, এরপরে কিন্তু ভার্বের সাথে কিন্তু আইএনজি বসে। কি বসে? ভার্বের সাথে আইএনজি। উড ইউ মাইন্ডের পরে কি? ভার্বের সাথে আইএনজি। তাহলে এক্সাম্পল দেখো, আমরা এটা ঢাকা বোর্ড 19-এ আসছে। ইট ইজ রেইনিং হেভিলি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং মানে তো এটা তো বোঝোই, বৃষ্টি হচ্ছে। হেভিলি, প্রচন্ড, ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডোজ, জানালা বন্ধ করে। তার মানে অর্থটা তুমি মিলাও, ভার্বের সাথে কিন্তু এখানে আইএনজিও কিন্তু আছে। তাহলে এখন আমরা যদি কোনোভাবে এইখানে উড ইউ মাইন্ড যদি আমরা বসাই, উড ইউ মাইন্ড, তাহলে অর্থটা কি দাঁড়াবে? অর্থটা হবে কিন্তু যদি কিছু মনে না করো, ক্লোজিং বন্ধ করো, দ্য উইন্ডোজ, জানালাটা বন্ধ করো। ওকে, যদি কিছু মনে না করো। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা উড ইউ মাইন্ড বসাবো। আবার তুমি এটা দেখো, ড্যাশ টেকিং টি উইথ মি, অর্থাৎ আমার সাথে চা খাচ্ছ। এখানে কি হবে? ড্যাশ টেকিং, টেক অর্থ কিন্তু লওয়া। তো টেকিং টি, চা নেও অথবা খাও, উইথ মি, আমার সাথে। মানে এটা ধরো তুমি কাউকে বললা সাপোজ যে যদি কিছু মনে না করো আমার সাথে এক কাপ চা খাবা, সাপোজ তুমি বলতেই পারো এরকম, তাই না? আবার তুমি বলতে পারো যে যদি কিছু মনে না করো তোমার বইটা আমাকে একটু দাও। তো এরকম যদি অর্থ বোঝায় তাহলে কিন্তু তোমার উড ইউ মাইন্ডটা বসাইতে হবে। তুমি এখানে উড ইউ মাইন্ড বসাও যে উড ইউ মাইন্ড, অর্থ কি হবে? যদি কিছু মনে না করো, টেকিং টি উইথ মি, আমার সাথে কি এক কাপ চা খাবে? জাস্ট প্রশ্ন করছে। আমার কথা বুঝতে পেরেছো? এটা হচ্ছে কিন্তু আমাদের টাইপ নাম্বার 14। ঢাকা বোর্ডে কিন্তু আসছে দুটোটা, আবার কিন্তু রাজশাহী বোর্ডেও আসছে। পয়টা তুমি দেখো, টাইপ নাম্বার 15 আছে কিন্তু উৎস আধার, যেটা কিন্তু আমরা ফার্স্টের দিকে কিন্তু পড়ছি যে বরং ভালো, তাই না? মনে পড়ে কিনা? এরপর দেখো টাইপ নাম্বার 16, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। এটা মানে কি? অর্থ কি? এটাই উপযুক্ত সময়, এটাই কি উপযুক্ত সময়। তুমি খেয়াল করো। সো এই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম আমরা একটু দেখবো। এক্সাম্পল দেখি, ইউর এনিমিজ, তোমার শত্রুরা, আর লুকিং ফর ইউ, তোমাকে খুঁজছে। লুকিং ফর ইউ, তোমাকে খুঁজছে, অর্থ কিন্তু খুঁজছে হবে। ড্যাশ ইউ লেফট দিস প্লেস, তুমি এই জায়গা ছেড়ে চলে গেছো। তো এই জায়গা ছেড়ে, ড্যাশ ইউ লেফট, ত্যাগ করো দিস প্লেস, এই জায়গা। অর্থাৎ মানে হচ্ছে তোমার যারা শত্রু তারা তোমাকে খুঁজতেছে, এই জন্য এখন তোমার এই জায়গাটা আসলে ছাড়া উচিত বা ছেড়ে যাওয়া উচিত। ওকে, এখন একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি এই যে ইট ইজ টাইম মানে কি? এটাই উপযুক্ত সময়। তুমি যদি এখানে ধরো ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম তুমি যদি লেখো, তাহলে অর্থটা তুমি মিলাও যে ইট ইজ টাইম, এখনই উপযুক্ত সময়, ইউ, তোমার, লেফট, ত্যাগ করা, দিস প্লেস, এই প্লেসটা ত্যাগ করা, নাহলে তোমার শত্রুরা তোমাকে ডিসকাউ করে দিবে, বুঝছো? তো এই ইট ইজ টাইম আমরা কখন বসাবো? এখনই উপযুক্ত সময়, এই অর্থ যখন বুঝাবে তখন কিন্তু আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসাবো। তবে মাথায় রাখবা, এই ইট ইজ টাইমের পরে অথবা ইট ইজ হাই টাইমের পরে কিন্তু ভার্বের 2 নং, এই যে দেখো লেফট, এই লেফটটা কিন্তু ভাইয়া ভার্বের 2 নং হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু ঢাকা বোর্ডে আসছে। এরপর দেখো টাইপ নাম্বার 17, আনলেস অর্থ হচ্ছে কিন্তু তোমার যদি না, লেস্ট অর্থ যাতে না, আর আনলেস অর্থ যদি না। দেখো, তো আনলেসের ক্ষেত্রে মাথায় রাখবা, যদি আনলেসের পরে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট দেখো তাহলে কিন্তু ফিউচার ইনডিফিনিট হবে, তারপরে কিন্তু ফিউচার ইনডিফিনিট হবে। তুমি দেখো, ইউ উইল নট সাকসেস, তুমি কিন্তু সফল হবে না, ইন লাইফ, তোমার জীবনে, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। অর্থটা কিন্তু হবে এভাবে, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। তাহলে ফার্স্টে কিন্তু বলছে ইউ উইল নট সাকসেস, তুমি সফল হবে না, প্রথমেই না বলছে। তাহলে এখানে এমন একটা শব্দ বসাইতে হবে যাতে করে অর্থটা এভাবে হবে যে যদি তুমি পরিশ্রম না করো, যদি তুমি পরিশ্রম না করো, যদি কিন্তু কথাটা বলছি। এখন তুমি যদি বলো এখানে লেস্ট আমি বসাবো, লেস্ট মানে কি? যাতে না তুমি পরিশ্রম করো, এটা কি হয়? যদি তুমি এখানে আনলেস বসাও,
যদি তুমি এখানে ভাইয়া আনলেস বসাও তাহলে এখন তুমি অর্থটা মিলাও, আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড পরিশ্রম করো, তার মানে অর্থটা এভাবে হবে যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি সফল হতে পারবে না। এটা কোন বোর্ডে আসছে? কুমিল্লা বোর্ডে আসছে। ওকে, তো আনলেস অর্থ কি? যদি না, একটু মাথায় রাখবা। এবার দেখো ইন কেস, ইন কেস অর্থ হচ্ছে কিন্তু যদি অথবা যদিও, যদি অথবা যদিও। একটা জিনিস কি মিল পাইছো? লেস্ট অর্থ যাতে না, আর সো দ্যাট কি ছিল অথবা ইন অর্ডার দ্যাট কি ছিল? যাতে। আবার এখানে দেখো আনলেস অর্থ যদি না আর ইন কেস অর্থ কি? যদি। মিলটা পাইছো তুমি কোথায়? যে আমি কি বলেছি যে ভাইয়া লেস্ট অর্থ যাতে না, আর ওই সেম যাতে অর্থ হবে কি ইংরেজি হবে কি? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। দুটো কিন্তু প্রায় সেম, কিন্তু এটা না লেস্ট যাতে না, আর এটা হচ্ছে যাতে। আবার তুমি দেখো আনলেস অর্থ যদি না, যদি না, তো এটার সেম কি আছে? এই যে দেখো ইন কেস অর্থ যদি, ইন কেস অর্থ কি? যদি। তো এই জিনিসগুলো, এই বিষয়গুলো একটু তুমি খেয়াল করে পড়বা, তাহলে দেখবা হয়ে যাবে, একেবারে ফুল কভার হয়ে যাবে। আমার ওই বইটার ভিতরে সুন্দরভাবে গোছানো আছে এই জন্য। দেখো ইন কেস মানে কি? যদি অথবা যদিও। তো আমরা একটু দেখি, আমরা একটু অর্থের সাথে মিল করে এগুলো বসাইতে হবে। এগুলো মেইনলি কিন্তু অর্থের সাথে মিল করে তোমার কি করতে হবে? বসাইতে হবে। টুমরো অর্থ আগামীকাল, আই উইল বি ভেরি বিজি, আমি কিন্তু খুবই ব্যস্ত থাকবো। আই উইল বি ভেরি বিজি, খুবই ব্যস্ত থাকবো। সো তাই আই উইল সে গুড বাই নাও, আমি এখনই কিন্তু গুড বাই বলতে যাচ্ছি। ড্যাশ, এখানে আমি কিন্তু দিতে পারি ইন কেস অর্থ কি? যদিও আই ডোন্ট সি ইউ অ্যাগেন, আর যদিও হয়তোবা তোমার হচ্ছে আই ডোন্ট সি, আমি দেখবো না, ইউ তোমাকে অ্যাগেন, আর হয়তোবা দেখা নাও হতে পারে, এরকম। এই জন্য কিন্তু আমরা এখানে কি বসাবো? ইন কেস বসাবো। কেন? যদিও দেখা না হইতে পারে, যদিও দেখা না হইতে পারে। আমার কথা বুঝতে পেরেছো? এখন তুমি বলবা ভাইয়া এখানে ইন কেস কেন? এখানে আমরা যদি আনলেস বসাইতাম তাহলে আনলেস অর্থ হইছে কিন্তু যদি না, আর এখানেও না, তাহলে যদি না আবার না, মানে একটা বাক্যের ভিতরে না না দুইবার আসতেছে, সেটা কি কোনো বাক্য হয়? তো এখানে আমি যদি ইন কেস বসাই, যদিও, পরে কিন্তু না দিচ্ছে, যদিও তোমার সাথে দেখা নাও হইতে পারে। আমার কথা বুঝতে পেরেছো? এই জন্য আমরা ইন কেস বসাইলাম। এটা কুমিল্লা বোর্ডে আসছে। টাইপ নাম্বার 19, অ্যাজ লং অ্যাজ অর্থ কি? অ্যাজ লং অ্যাজ, কিন্তু এটা অ্যাজ সুন অ্যাজ না। এই অ্যাজ লং অ্যাজ মানে কি? যতক্ষণ অথবা যতদিন। তুমি দেখো, তুমি আগে একটু বাক্যটা পড়ো। দ্য পুয়ার উইল কন্টিনিউ, গরিবরা কন্টিনিউ টু সাফার তো ভোগান্তি বা কষ্ট পাওয়া, যে গরিবরা কষ্ট পেতেই থাকবে। কন্টিনিউ অর্থ কিন্তু চালিয়ে যাওয়া বা মানে পেতেই থাকবে, এরকম কিছু একটা। ড্যাশ দে আর ইলিটারেট, তারা নিরক্ষর। তাহলে এখানে আমরা কি বসাইতে পারি? যদি আমরা অ্যাজ লং অ্যাজ বসাই, LONG, অ্যাজ লং ভাইয়া অ্যাজ বসাই, তাহলে তুমি অর্থটা একটু মিলাও, যে যতদিন বা যতক্ষণ দে আর ইলিটারেট, যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত তারা নিরক্ষর থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু গরিবরা কি করতে থাকবে? কষ্ট পেতেই থাকবে। তো এই কারণে কিন্তু আমরা এখানে অ্যাজ লং অ্যাজ বসাইতে পারি, অর্থটা হবে যতদিন। তো যতদিন পর্যন্ত, অ্যাজ লং অ্যাজ মানে কি? যতদিন পর্যন্ত দে আর ইলিটারেট, যতদিন পর্যন্ত তারা নিরক্ষর থাকবে, ততদিন পর্যন্ত দ্য পুয়ার উইল কন্টিনিউ টু সাফার, তারা ভোগান্তিতে থাকবে অথবা তারা কষ্ট পেতেই থাকবে। কুমিল্লা বোর্ডে আসছে। ডান। এরপর আসে কিন্তু ভাইয়া এই যে দেখো টাইপ নাম্বার 20, নো সুনার হ্যাড মানে কি? হতে না হতি বা ঘটতে না ঘটতি। পড়ছো না? অনেকই তোমরা পড়ছো। তো একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, নো সুনার হ্যাড এর পরে প্রথম বাক্যের পরে দেন বসে, আর দ্বিতীয় বাক্যটা হবে কিন্তু ভাইয়া পাস্ট ইনডিফিনিট। এটা মাথায় রাখবা। তুমি দেখো, দ্য স্টুডেন্ট ওয়ার টকিং ইন দ্য ক্লাস, অর্থাৎ শিক্ষার্থীরা টকিং কথা বলতেছিল, ইন দ্য ক্লাসে বা শ্রেণীতে কিন্তু কথা বলতেছিল। তো এইখানে কি হবে? ড্যাশ দ্য টিচার ইন্টার্ড, এবং শিক্ষক কি করলো? প্রবেশ করলো, ইন্টার দ্য ক্লাসে। দেন তারপরে দে স্টপ টকিং, তারা কিন্তু কথা থামিয়ে দিল। তো তুমি বিষয়টা বোঝো, এখানে কিন্তু একটা দেন আসছে, দেনের পরে দেখো দে স্টপড, এটা কিন্তু তোমার পাস্ট ইনডিফিনিট হয়েছে। তার আগেও দ্য টিচার ইন্টার্ড, এটাও পাস্ট ইনডিফিনিট। তো এখানে আমরা কিন্তু রিল্যাক্সে নো সুনার হ্যাড বসাইতে পারি। তুমি বলবা অর্থ, তুমি দেখো এখানে প্রথম লাইনটার অর্থ একটু মিলাও, যে ছাত্ররা ক্লাসে কথা বলতেছিল, ফাইন। এবার নো সুনার হ্যাড দ্য টিচার ইন্টার দ্য ক্লাস, ক্লাসে শিক্ষক প্রবেশ করতে না করতেই, ক্লাসে শিক্ষক প্রবেশ করতে না করতেই, ওই যে করতে না করতেই, ঘটতে না ঘটতি, হতে না হতি, অর্থ কিন্তু এভাবেই হবে। তো ক্লাসে শিক্ষক প্রবেশ করতে না করতেই দে স্টপ টকিং, তারা কথা বলাটা স্টপ করে দিছে, থামায়া দিছে। দে অর্থ তারা, স্টপ অর্থ কিন্তু থামিয়ে দিয়েছে, টকিং মানে কথা বলা।
ওকে, তাহলে এভাবে যদি হতে না হতি, করতে না করতে, ঘটতে না ঘটতে, এভাবে যদি বুঝায় তখন আমরা নো সুনার হ্যাড বসাবো। তবে তারপরে কিন্তু মাথায় রাখবা দেন বসে, আবার কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সও কিন্তু আসে। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল আজকের এই ক্লাসে সেটা হচ্ছে টিপ নাম্বার 21। তারপর আমরা বিগত বছরের তা কিন্তু ভাইয়া প্র্যাকটিস করব এবং আমি তোমাকে একেবারে প্রমাণ সহকারে দেখাই দেবো যে ভাইয়া এতক্ষণ পর্যন্ত এত কষ্ট করে যে তোমরা ক্লাসটা দেখলা, যেটার ফলটা এখন তোমরা বিগত বছরের তা প্র্যাকটিস করবা, দেখবা উড়াধুরা ফলটা পেয়ে যাবা। তুমি দেখো টাইপ নাম্বার 21 অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অর্থ কি ভাইয়া? জেনো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো মানে কি ভাইয়া? জেনো। জেনো অর্থ কি ভাইয়া? জেনো। আচ্ছা, ওই লেস্ট কিন্তু যাতে না, ওটা কিন্তু যাতে, যাতে, ওটা কিন্তু জেনো না। এই জেনো হয়েছে কি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তাহলে দেখো মাথায় রাখবা এই অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তারপরে কিন্তু পাস্ট ইনডিফিনিট হইবে। মাথায় রাখবা অ্যাজ ইফের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় তারপরে কিন্তু পাস্ট পারফেক্ট হবে। এটা জাস্ট বোঝার জন্য যে তুমি দেখবা এখানে অ্যাজ ইফ বসাবা, ঠিক আছে, তার আগে যদি তুমি দেখো পাস্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে তারপরে তো পাস্ট ইনডিফিনিট। এটা যদি তুমি দেখো তাহলে তোমার এই অ্যাজ ইফটা বসাইতে একটু সুবিধা হবে। তুমি দেখো, এটা দেখো যে সাম সিটি, কিছু শহর, এই যে ডিওয়ালার্স মানে কি? শহরবাসী বোঝায় যে কিছু শহরবাসীর বিহেভিয়ার, তাদের যে আচরণটা ইজ অফেন প্রায় টু ফর্মাল। ফর্মাল মানে কি? আনুষ্ঠানিক হয়। যে কিছু শহরবাসীর আচরণ প্রায়শই কিন্তু খুব আনুষ্ঠানিক হয়ে থাকে। দে স্পিক, তারা কথা বলে, ইন সাচ এ ওয়ে, তারা আসলে কিন্তু কথা বলে যে দেখো দে স্পিক ইন সাচ এ ওয়ে, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। ড্যাশ দে ওয়ার নেভার ইন দ্য ভিলেজ, এই যে ওয়ার এটা কিন্তু তোমার পাস্ট ইনডিফিনিট। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তারপরে ড্যাশের পরে যদি পাস্ট ইনডিফিনিট বসে তার মাঝে কিন্তু আমরা অ্যাজ ইফটা বসাইতে পারি এবং অর্থের সাথেও আমাদের মিল করে বসাইতে হবে। দেখো অ্যাজ ইফ, দেখো একটু খেয়াল করো, তারা এমনভাবে, দে স্পিক, তারা কথা বলতেছে, ইন সাচ এ ওয়ে, এমনভাবে কথা বলতেছে, অ্যাজ ইফ, যাতে, দে ওয়ার নেভার ইন দ্য ভিলেজ, তারা কখনো গ্রামে ছিল না, কখনোই তারা গ্রামেই ছিল না, এমনভাবে তারা কি করতেছে? কথা বলতেছে। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? সেম এইভাবে। সো আমাদের ওভারঅল এই 21টার মতো আমরা শিখলাম। 21টা না, মোটামুটি বলতে গেলে আমরা 20টা শিখছি। এই 20টাই এনাফ, এর বাড়তি একটাও লাগবে না। এখন তুমি বিগত বছরের তা উড়াধুরা প্র্যাকটিস করবা, দেখবা ভাইয়া তোমাদের ফুল ভাইয়া কাভার হয়ে যাবে। ওকে ওকে ভাইয়া, এতটুকু পানি বলা, এতটুকু ভাইয়া খাবার। আচ্ছা, এতটুকু যদি পানি হয়ে থাকে, এতটুকু যদি ভাইয়া পানি হয়ে থাকে, এখন আমরা প্র্যাকটিস করবো। এখন খেলাটা হবে প্র্যাকটিসের খেলা। তুমি প্র্যাকটিস করলে এখন তাহলে বুঝতে পারবা যে না, তুমি এতক্ষণ পর্যন্ত যা শিখছো কতটুকু তোমার মাথায় গাচ্ছে এবং তুমি কি বুঝছো। দেখো এটা কিন্তু ভাইয়া ঢাকা বোর্ড 2022-এ আসছে। কবে আসছে ভাইয়া? ঢাকা বোর্ড 2022-এর একটা বোর্ড কোশ্চেন আমরা কিন্তু প্র্যাকটিস করব। ওকে, তো দেখো এই যে বোর্ড কোশ্চেন এখানে কি বলছে? হর্স ড্যাশ ড্যাশ লাইক, এটা পড়ছো না? হট ড্যাশ ড্যাশ লাইক আমি পড়াইছি না? পড়াইছি। ওকে, এরপর তুমি দেখো ভাইয়া এখানে দেখো হ্যাভ টু, হ্যাজ টু পড়াইছি না? দেয়ার পড়াইছি না? উড রাদার পড়াইছি, লেট অ্যালোন পড়াইছি, ওয়াজ বর্ন, তারপর হোয়াট ডাজ জাস্ট লুক লাইক পড়াইছি, অ্যাজ সুন অ্যাজ পড়াইছি, হ্যাড বেটার পড়াইছি, ইট পড়াইছি। ওকে, ফার্স্টে আসি আমরা এ নাম্বারে। আমরা দেখো উই হ্যাভ নট ডিসাইডেড, আমরা এখনো সিদ্ধান্ত নেই নাই। উই হ্যাভ নট ডিসাইডেড, ডিসিশন অর্থ সিদ্ধান্ত, ওই ডিসিশন থেকে ডিসাইডেড শব্দটা কিন্তু আসছে, সিদ্ধান্ত নেইনি। ইয়েট হোয়ার উই আর গোয়িং, কোথায় আমরা যাব, যে কোথায় আমরা যাব এখন পর্যন্ত সিদ্ধান্ত নেই নাই। ড্যাশ বুকস দ্য টিকিট বুক করা তো দূরের কথা। মানে বিষয়টা কিন্তু এরকম যে আমরা ভাই এখন পর্যন্ত আমরা সিদ্ধান্তই নেই যে কোথায় যাব, তারপরে ড্যাশ বুক দ্য টিকিট, মানে টিকিট বুক করা তো দূরের কথা, হয়তো বা দূরের কথাটা আসবে। তো দূরের কথা যদি আসে আমরা চোখটা বুঝা চিন্তা করবো কত নাম্বার টাইপ ভাইয়া? তুমি চিন্তা করো, একটু চিন্তা করো ঠান্ডা মাথায়। দূরের কথা পড়াইছি না? লেট অ্যালোন মানে কি ভাইয়া? দূরের কথা। লেট অ্যালোন মানে কি? আমি একটু তোমাদেরকে দেখাই এটা কত নাম্বার টাইপের ভিতরে পড়ছে, আমি একটু দেখাচ্ছি। এই যে দেখো 1 নাম্বার টাইপের ভিতরে পড়ছে, তো দূরের কথা। 1 নাম্বার টাইপের ভিতরে পড়ছে, তো দূরের কথা। এই যে আমার নাম তো জানি না, আমার ঠিকানা বলা তো দূরের কথা, মনে আছে? তো বিষয়টা কিন্তু এরকম। তো আমরা এখন এই ক্ষেত্রে কি বসাবো? লেট অ্যালোন ভাইয়া বসাবো। কি বসাবো? চোখ বুঝা আমরা এই জায়গাতে লেট অ্যালোন বসাবো। এই যে লেট অ্যালোন অর্থ কি? দূরের কথা। কি দূরের কথা? বুক দ্য টিকিট বুক করা তো দূরের কথা। সো এই গেল আমাদের এ নাম্বার। খেয়াল করতাম পানি এতটুকু। আচ্ছা, রিফাত ভাইয়া পানি বানাইবে তোমাদের। দেখো বি নাম্বারটা দেখো, ড্যাশ লিড এ সিম্পল লাইফ। লিড অর্থ কিন্তু পরিচালনা করা, বা জীবনযাপন করা। এ সিম্পল লাইফ, সাধারণ জীবন। তো একটা সাধারণ জীবনযাপন করা
দেন আর্ন এ লট অফ মানি ইলিগালি, দেন আর্ন অর্থ উপার্জন করা, এ লট অফ প্রচুর প্রচুর টাকা উপার্জন করা, ইলিগালি ইলিগাল তো বোঝো অবৈধভাবে, তো অবৈধভাবে উপার্জন করা। তার মানে এখানে এমন একটা শব্দ বুঝাবে যে শব্দটা যারা দুইটা পার্থক্য বুঝাবে। ওই যে আমি আরেকটা পড়াইছিলাম না যে চাকরি ছেড়ে দিবে উট্রাদার, উট্রাদার মনে পড়ে, যে বরং ভালো, যে বরং ভালো কি, যে তোমার হচ্ছে একটা আমি যদি তোমাদেরকে দেখাই জাস্ট একটু খেয়াল করো, আমরা পড়ছি টাইপ নাম্বার 2 তে উট্রাদার মানে কি বরং ভালো, যে অর্থটা ছিল যে আমি ড্যাশ অন্যায় সহ্য করার চেয়ে চাকরি ছেড়ে দেওয়া ভালো। তাহলে এটাও সেম, এক্ষেত্রেও কিন্তু আমরা এই জায়গাতে শিওর এখানে তোমার উট্রাদার বসবে, আই এম শিওর এই জায়গাতে কিন্তু তোমার উট্রাদার বসবে, কারণ তুমি মিলাও উট্রাদার কিন্তু এখানে আছে, যে বি নাম্বারে তুমি দেখো উট্রাদার, তাহলে উট রাদার আমি বসাইলাম। এখন আমি অর্থটা তোমাদেরকে বলতেছি, দেখো উট্রাদার অর্থ কি ভালো, কি ভালো, লিড এ সিম্পল লাইফ, একটা সাধারণ জীবনযাপন করা অনেক ভালো। দেন কিসের চেয়ে, দেন দ্বারা বোঝায় কি, চেয়ে কিসের চেয়ে, আর্ন উপার্জন করা, এ লট অফ মানি ইলিগালি অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করার চেয়ে, দেন চেয়ে যে উড রাদার লিড এ সিম্পল লাইফ, অর্থাৎ একটা সাধারণ জীবনযাপন করা অনেক ভালো। পানি পানি, পুরা পানি পানি। আচ্ছা সি নাম্বার দেখো, ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে গেছে, সিন্স আই স হিম, আমি তাকে দেখেছি। তাহলে কোনটা বসতে পারে বলো তো, অনেক বছর হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। আমরা একটু যদি আরো একটু যদি ভাইয়া তাকাই যে অনেক বছর হয়ে গেছে, আমি তাকে দেখেছি অনেক বছর কিন্তু হয়েছে, তাই না? তাহলে আমরা কি বসাইতে পারি এখানে, কি বসাইতে পারি? আমরা ইটের ব্যবহার কিন্তু শিখছি টাইপ নাম্বার 3 তে, যে ইটের ব্যবহার কিন্তু আমরা দুইটা জানি, যে ইটের পরে যে ভার্বটা বসবে ওটা সিঙ্গুলার, মনে আছে? তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার ইটের পরে যে ভার্বটা বসবে সেটা সিঙ্গুলার, তারপরে কিন্তু তোমার নাউন বসতে পারে অথবা প্রোনাউন বসতে পারে। দেখি আমরা যদি এখানে ইট বসাই, ধরো ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স, ইট বসবে এখানে, ইট বসবে না, সরি ইটের পরে ভার্ব বসবে, দেখি তো, দাঁড়াও দাঁড়াও একটু, আমরা টাইপ নাম্বার, হ্যাঁ ইটের পরে কিন্তু ভার্ব বসছে, ফাইন। সো এই ইটটা কিন্তু আমরা বসাইতে পারি, ইটের পর যে শুধুমাত্র ভার্বই বসবে এরকমটা না, যে ইট হ্যাজ বিন, তুমি দেখো, তুমি একটু খেয়াল করো, একটু খেয়াল করো, তুমি বলবা যে ভাইয়া এখানে কি ভার্ব বসছে, আমি যদি এখানে ইট বসাই, দেখো ইট, এটা হ্যাজ বিন, এই হ্যাজ বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কি ভার্ব, অক্সিলারি ভার্ব না? আচ্ছা এরপরে কি, এই ভার্ব যে বসছে তারপরে কিন্তু তোমার কি বসতে পারে, নাউন বসতে পারে, তোমার অ্যাডজেক্টিভ বসতে পারে। তো অ্যাডজেক্টিভের ভিতরে এই যে মেনিটা, তুমি দেখো মেনি অর্থ কি, অনেক, মেনি কি অ্যাডজেক্টিভের ভিতরে পড়ছে কি পড়ছে না একটু কমেন্টে জানাবা, যারা অ্যাডজেক্টিভের উপর ক্লাস দেখছো তোমরা কিন্তু জানো। তাহলে এই হ্যাজ বিন এটা কিন্তু অক্সিলারি বা ভার্ব কিন্তু আসছে, তারপর দেখো মেনি এটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ কিনা একটু জানিও। তো এই তো শেষ, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে গেছে, সিন্স আই স হিম, আমি তাকে দেখেছিলাম। টান এটা। পরেরটাতে আসি ভাইয়া, দেখো পরেরটা ডি নাম্বার বলছে কি, ডি নাম্বার বলছে হচ্ছে হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস, আপনি কি কখনো বা তুমি কি কখনো একটি অক্টোপাস দেখেছো? আমি ধরো প্রশ্ন করলাম যে হ্যাভ ইউ এভার সিন, তুমি কি দেখেছো অ্যান অক্টোপাস, অক্টোপাস ড্যাশ ইট ড্যাশ, এইভাবে যদি ড্যাশ ইট ড্যাশ থাকে মনে পড়ে কিনা, দেখো যে পুত্র বাবাকে জিজ্ঞেস করেছিল যে বাবা স্যাটেলাইট কি, স্যাটেলাইট দেখতে কেমন, হোয়াট ডাজ লুক লাইক, মনে আছে? হোয়াট ডাজ লুক লাইক, মনে পড়ে কিনা ভাইয়া, এটা চিন্তা করো। তো জিনিসটা কিন্তু এরকম যে এটা দেখতে কেমন, তার মানে দেখতে কেমন যদি বুঝায়, কত নাম্বার টাইপের ভিতরে পড়ছে ভাইয়া বলো তো? এটা কিন্তু টাইপ 4 এর মধ্যে সম্ভবত পড়েছে, তাই না? আচ্ছা দেখো একটু খেয়াল করো, যেটা হয়ে যাবে ওটা তুমি দাগিয়ে ফেলবা, সি এইটা আমাদের চলে গেছে। আচ্ছা তাহলে আমাদের এখন কি হবে, এটা হবে হট ডাস, হট ডাস বসছে, হট ডাস, এরপরে কিন্তু তোমার ইট বসবে, তারপর হয়েছে কিন্তু লুক লাইক বসবে, হট ডাস লুক লাইক, অর্থাৎ এটা দেখতে কেমন, কোনটা দেখতে কেমন ভাইয়া বলো তো? অক্টোপাসটা দেখতে কেমন, এটাই আসলে কিন্তু প্রশ্ন করছে। আচ্ছা এবার দেখো পরেরটা, সক্রেটিস ওয়াজ এ গ্রেট গ্রিক ফিলোসফার, সক্রেটিস কিন্তু একজন মহান দার্শনিক ছিলেন, ফাইন। হি ড্যাশ ইন 469 বিসি, তিনি এত খ্রিস্টাব্দে হয়তো বা জন্মগ্রহণ করেছিলেন, এটা লাইনটা দেখেই বোঝা যাচ্ছে। সো যদি জন্মগ্রহণ করা বোঝায়, আমি বলছিলাম কি ভাইয়া অসবর্ন, কোনো কথা নাই, অসবর্ন পড়াইছি না জন্মগ্রহণ, আচ্ছা অস বি ও আর এন, আচ্ছা অসবর্ন, ডান। তো আমাদের হোয়াট ডাজ লুক লাইক ওটা গেছে হচ্ছে কিন্তু ডি নাম্বারে, যেটা হয়ে যাবে একটু দাগিয়ে ফেলবা, তাহলে তোমার জন্য বেটার হবে। ওকে এটা আমাদের গেল, তারপরে কিন্তু আমাদের ওয়াজ বর্নটাও গেল, এই যে ই নাম্বারও কিন্তু আমাদের চলে গেল, ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন। এবার দেখো পয়েন্টটা, দ্য সেইলার ওয়ার টেরিফাইড, অর্থ কি, নাবিকরা আতঙ্কিত হয়ে পড়েছিল, সেইলার্স দ্বারা বুঝায় ভাইয়া নাবিক বুঝায়, তো নাবিকরা টেরিফাইড
মানে আতঙ্কিত হয়েছিল, ড্যাশ ওয়ার নো বার্ডস, কোনো পাখি ছিল না, অথবা এনিমাল, কোনো প্রাণীও নাই, ইন দ্যাটস নাও কাভার্ড কান্ট্রি, আচ্ছাদিত দেশে। কাভার্ড অর্থ কিন্তু আচ্ছাদিত বা ঢাকা, আমরা বলি না কাবার, তো এই কাবার মানে কি আচ্ছাদিত বা ঢাকা। সো আবৃত বা আচ্ছাদিত দেশে কোনো পাখি বা প্রাণী কিন্তু নাই। সো এই জন্য কিন্তু নাবিকরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিল। তাহলে এখন তুমি চিন্তা করো এখানে কি বসতে পারে, বলো এখন তুমি বলো এখানে কি বসতে পারো, কি বসতে পারে। আমরা কিন্তু দেয়ারের ব্যবহারটা কিন্তু শিখছি, মনে পড়ে কিনা একটু দেখো, আমরা কিন্তু দেয়ারের ব্যবহারটা কিন্তু ভাইয়া শিখছি। আমি যদি একটু দেখাই যে কোনো কিছু থাকা বা না থাকা, মনে আছে কোনো কিছু থাকা বা না থাকা যদি বুঝায়, তাহলে এখানে কিন্তু এই লাইনের অর্থ কিন্তু পড়ে আমরা বুঝতে পারতেছি এখানে কিন্তু কোনো পাখি ছিল না, থাকা বা না থাকা। আমরা কিন্তু এখানে চোখ বুঝা দেয়ার বসাইতে পারি। তুমি যদি বলো যে ভাইয়া দেয়ারের ক্ষেত্রে আপনি তিনটা জিনিস শিখাইছেন, ভার্বটা সিঙ্গুলার, এরপরে তুমি মিলায় দেখো এখানে তো অক্সিলিয়ারি ভার্ব আসছে না, এখানে অক্সিলিয়ারি ভার্ব আসছে কিনা বলো, তারপর এখানে নাউন আসছে কিনা, আসছে, সবই আসছে কিন্তু। তো দেয়ার ওয়ার নো বার্ড, কোনো পাখি ছিল না। আমরা জানি এভাবে যদি বলে যে কোনো কিছু নাই বা কোনো কিছু অনেক কিছু, তখন কিন্তু আমরা দেয়ার ইউজ করবো। দেয়ার ওয়ার নো বার্ড, কোনো পাখি ছিল না, অথবা এনিমাল, কোনো প্রাণী ছিল না, ইন দ্যাটস নাও কাভার্ড কান্ট্রি, আচ্ছাদিত দেশে। জান আমাদের এটা পরেটা দেখো, জি নাম্বারে, হি ইজ নট অ্যাট হোম নাও, সে এখন বাড়িতে নেই, ড্যাশ হি রিটার্নস, যখন সে ফিরবে, আই উইল রিং ইউ, আমি তোমাকে রিং করবো, আমি তোমাকে ফোন করবো, আমি তোমাকে ফোন করব। এখন তুমি বলো এখানে কি বসতে পারে। এই যে আমি তোমাদেরকে বললাম এই যে দেয়ারটা গেল আমাদের এফ নাম্বারে, তো আমাদের এফ নাম্বারটা এই যে দেখো, আমি তোমাদেরকে কিন্তু এই ব্যাখ্যা সহকারে কিন্তু পড়াচ্ছি। লেট অ্যালোন কেন বসছে, তারপর উত্তরাধার কেন বসছে, এই যে কেন বসছে এটা কিন্তু আমার ওই গ্রামার বইয়ের ভিতরে সুন্দরভাবে লেখা থাকবে। তার মানে তুমি কিন্তু দেখি মানে তুমি পড়বা, তুমি জাস্ট ধরো এই কোশ্চেনটা সলভ করতে যাবা, যাতে করে তোমার বোরিং না লাগে বা যাতে করে তোমার প্রেশার যেন সৃষ্টি না হয়, যাতে করে তোমার রুলসগুলো দেখা না লাগে, আবার ওই খাতা উল্টায় দেখা লাগবে যেখানে লেট অ্যালোন কেন বসছে আবার রুলস পড়ো, ওরকম যেন না হয়। যে এই যে লেট অ্যালোন যে তুমি এখানে বসাইছো, এই যে লেট অ্যালোন, তো লেট অ্যালোনটা কেন বসছে সুন্দরভাবে এটার নিচে সাথে সাথে কিন্তু লেখা থাকবে, এই জন্য এইটা। আমার কথা বুঝতে পেরেছো? তোমার কিন্তু অনেকটা হেল্পফুল হবে জাস্ট তুমি ওই গ্রামারটা জিরো টু হিরো, টাইপ ওয়াইজ জিরো টু হিরো ইংলিশ গ্রামার বুকটায়। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? এতটুকু আমাদের কিন্তু ভাইয়া ডান। এখন তুমি দেখো এটা একটু খেয়াল করো যে হি ইজ নট অ্যাট হোম নাও, সে এখন বাড়িতে নাই, ড্যাশ হি রিটার্ন, যখন সে ফিরবে, আই উইল রিং ইউ, আমি তোমাকে কল করব। তাহলে এখন তোমার কোনটা বসতে পারে, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো তোমার এখন কোনটা বসতে পারে বলো তো। এগুলো কিন্তু আমাদের গেল। সো যখন সে ফিরবে, যখন সে ফিরবে বলো কি হইতে পারে বলো, যখন সে ফিরবে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া, যে তিনি ফিরে এলে আমি তোমাকে ফোন করব। তো আমরা কিন্তু জানি যখন তখন, যখন তখন, এটা কিন্তু অ্যাজ সুন অ্যাজ এর কিন্তু খেলা, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ না, কিন্তু অ্যাজ সুন অ্যাজ, যখনই তখনই। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আমি যদি ভাইয়া তোমাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবা বিষয়টা, যে ভাইয়া তোমাদেরকে কি বলছিল। এই যে দেখো অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র বা সেই মাত্র বা যখনই বা তখনই, ঠিক আছে। যেমন ওই যে যখনই আমরা স্টেশনে পৌঁছেছি তখনই ট্রেনটা শুরু করছে, মানে চলা শুরু করছে। তো বিষয়টা এরকম যে যখন তখন যদি বুঝায় তখন কিন্তু আমাদের অ্যাজ সুন অ্যাজ বসবে। তার মানে এখানে অ্যাজ সুন অ্যাজ, তুমি এখন মিলাও, অর্থ কি, যখনই হি রিটার্নস, সে ফিরবে, আই উইল রিং ইউ, আমি তোমাকে রিং করব। আমার কথা বুঝতে পেরেছো? তো আমাদের কিন্তু জি নাম্বারে অ্যাজ সুন অ্যাজ কিন্তু খেল হতো। এই যে এটা কিন্তু আমাদের গেল ভাইয়া। যারা এইচএসসিতে পড়তেছো ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার, আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে গ্রামারের প্রত্যেকটা আইটেম তোমাদেরকে আমি কিন্তু কভার করে দিব। তারই লক্ষ্যে গ্রামার ভিতরে কিন্তু আমরা অলরেডি কিন্তু প্রবেশ করেছি, ইন্টারমিডিয়েটে যারা আছো, সো যারা পরীক্ষা দিবা অথবা সামনে। সো ভাইয়া তোমাদের জন্য আমি কিন্তু একটা কোর্স চালু করেছি। সো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ফুল কভার করে দিব, বাট তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারটাও কিন্তু আছে। পুরো বইটা কিন্তু ভাইয়া তোমার পড়তে হবে। বইয়ের ভিতরে এ টু জেড ছড়া টড়া যা আছে তোমার হচ্ছে কিন্তু, যে যত গল্প আছে সব কিছু ভাইয়া তোমার কিন্তু ভাইয়া পড়তে হবে এবং পড়বা। এই জন্য কিন্তু ভাইয়া রিফাত ভাইয়া তোমাদের জন্য, যারা স্পেশালি এইচএসসি 27 ব্যাচ, এইচএসসি 27 ব্যাচ 2027 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা এবং 2026 সালে এইচএসসি 26 ব্যাচ, দুই ব্যাচের জন্য ভাইয়া তোমরা একসাথে কিন্তু চাইলে ভর্তি হইতে পারো। তোমাদের জন্য রিফাত ভাইয়া অলরেডি কিন্তু কোর্স চালু করেছে, যে ইংলিশ জিরো টু হিরো, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় ক্রাশ কোর্স। নামটা দেখো, এইচএসসি 26 এবং 27 পরবর্তী ব্যাচে যারা আসবা, পরবর্তী ব্যাচে তোমাদের কিন্তু সেম ভাবে কিন্তু আমার কোর্স আছে। সেক্ষেত্রে আমার ওয়েবসাইট গিয়ে ভিজিট করতে পারো। ওকে, তুমি দেখো তোমাদের জন্য এই কোর্সের ফি কত এটা আমি আগে বলে দিই, মাত্র 410 টাকা। তোমার এই 410 টাকায়, মাত্র 410 টাকায় ইংলিশ ফার্স্ট পেপার ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, তুমি বোঝো ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পুরো বই, তোমাদের মেইন বুক বলো, তারপর হচ্ছে কিন্তু
গ্রামারের আইটেম বলো সবকিছু ভাইয়া তোমার কিন্তু কভার হয়ে যাবে। বোর্ড কোশ্চেন বলো, যা বলো A to Z। তুমি দেখো কি থাকতেছে যে ইংরেজি প্রথম পত্রের মেইন বুকের সবকিছু থাকবে, সবকিছু আমি তোমাদেরকে পড়াই দেবো। তারপর ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামারের অল টপিক থাকবে। তারপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস থাকবে নিম্নে আমরা 400, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দিয়ে মোটামুটিভাবে আমরা তোমার হচ্ছে 400টার মতো কিন্তু প্র্যাকটিস করবো। সিন থাকবে, আনসিন থাকবে, যা যা আছে A to Z সব কিছুই কিন্তু ভাইয়া তোমার থাকবে। রাইটিং সাইড বলো সব কিছুই কিন্তু ভাইয়া থাকবে। নোট থাকবে ভাইয়া, PDF থাকবে, জাস্ট এই কোর্সে। সো স্পেশালি 2027 সালে যারা SSC পরীক্ষা দিবা ভাইয়া, তোমাদের জন্য রিফাত ভাইয়া অলরেডি কিন্তু চালু করেছে। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, ICTর কিন্তু আমি পড়াই, তোমরা কিন্তু জানো আমার ক্লাস কিন্তু যারা দেখেছো ICTর উপর আমি কিন্তু সামনে আরো ক্লাস নিয়ে আসবো। সো যারা ICT এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, আমার কিন্তু একটা কম্বো আছে, কম্বো মানে তুমি ইচ্ছা করলে ICTতেও ভর্তি হইতে পারো, আবার ইচ্ছা করলে ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার আলাদাভাবে ভর্তি হইতে পারো। পরবর্তী ইয়ারগুলা 2027 সালে বলো 28 সালে বলো সেম ভাবেই কিন্তু ভাইয়া থাকবে, প্যারানোর কিছু নাই, টেনশন করা ভাইয়া কিছু নাই। ওকে, সো এখানে আমি সবার কথা চিন্তা করে এখানে মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু স্টুডেন্ট আছে, সবার কথা কিন্তু চিন্তা করে এত কম প্রাইসে কিন্তু আমি তোমাদেরকে কিন্তু এই কোর্সটা কিন্তু রেখেছি। সো 2 সাবজেক্ট তোমরা কিন্তু চাইলে একসাথেও কিন্তু পড়তে পারো, জাস্ট কম্বো। তো এই কম্বো যারা ভর্তি হবা, কম্বোর ক্ষেত্রে বলো ভাইয়া আমরা যদি দুইটা যদি ভর্তি হয় তাহলে কয় টাকা দিতে হবে? মাত্র 720 টাকা। আবার তুমি যদি ইচ্ছা করো আলাদা আলাদা আবার পড়তে, তুমি যদি বলো যে ভাই আমি শুধু ইংরেজি পড়বো, যে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তাহলে তুমি 410 টাকা দিয়ে ভর্তি হইতে পারো। বা তুমি যদি বলো ভাই আমি ICT শুধু পড়বো, তাহলে সেক্ষেত্রে তুমি 410 টাকা দিয়ে ভর্তি হইতে পারো। আর যদি তুমি বলো যে না ভাই আমি দুইটা একসাথে কম্বো নিব, তাহলে সেক্ষেত্রে তোমার টোটাল 100 টাকা ডিসকাউন্ট আছে, এখানে তোমার 720 টাকায় তুমি ভর্তি হইতে পারবা। এবং যারা কম্বোটা নিবা তোমাদের জন্য একটা প্রাইস মানির আমি একটা ব্যবস্থা করেছি, এবং সেটা সম্পর্কে জানতে পারবা না, আমি ভিডিও নিয়ে আসতেছি। যে প্রথম পুরস্কার থাকবে ভাই তোমাদের ল্যাপটপ, অর্থাৎ ICT এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যখন আমার শেষ হবে তখন তোমাদের আমি একটা ফাইনাল পরীক্ষা নেব, এবং ফাইনাল পরীক্ষায় প্রথম পুরস্কার দিব ল্যাপটপ, সেকেন্ড পুরস্কার দিব একটা স্মার্টফোন, থার্ড পুরস্কার থাকবে একটা স্মার্ট ওয়াচ, ফোর্থ পুরস্কার থাকবে একটা ক্যালকুলেটর, এবং বাকি পঞ্চম থেকে 20তম 20 জন, টোটাল 20 জনকে আমি পুরস্কার দেবো। কিন্তু পঞ্চম থেকে 20তম যারা হবা তাদেরকে এক একজনকে 500 টাকা করে দেওয়া হবে। টোটাল আমি এই জন্য 20 জনকে 20 জনের জন্য একটা বৃত্তির, জাস্ট এটা একটা বৃত্তি আর কিচ্ছু না, জাস্ট এটা একটা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। যারা কম্বোটায় ভর্তি হবা তোমরা ইচ্ছা করলে কিন্তু ভর্তি হইতে পারো। অলরেডি ভর্তি হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এইচএসসি মানে 27 ব্যাচের যারা আছো, আবার এইচএসসি 26 ব্যাচ, সো তোমাদের এই কোর্সটা কমপ্লিট করতে 4 মাস লাগবে, 4 মাসের বেশি কিন্তু লাগবে না। সো দেখো যদি ভর্তি হইতে চাও, তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে ভাইয়া যাবা, এখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com, সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আসবে, এখানে যাবা। এখানে গেলে ভাইয়া তুমি একটু নিচের দিকে যেতে যাবা, অথবা এখানে একটা ভিডিও আছে, যদি পারো এই ভিডিওটা দেখো, তাহলে দেখলে তুমি বুঝবা যে আসলে কিভাবে ভর্তি হবা। ফার্স্টের দিকে দেখে নিবা যদি ভর্তি হইতে চাও, আর নিচের দিকে গেলে তুমি দেখবা এই যে দেখো এইচএসসি 26-27 আছে। তো এখান থেকে এইচএসসি ICT কোর্স, আবার ইংলিশ ফার্স্ট পেপার, আর এইটা হইছে কম্বো এইচএসসি ICT প্লাস ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 720 টাকা। এবং তোমরা কিন্তু জানো আমি কিন্তু তোমাদের সায়েন্সের যারা আছো তোমাদের এমনিতেই আমি তোমাদেরকে ফ্রিতে কভার করে দিব, তোমরা এটা এমনিতেই ভর্তি হইতে পারবা ফ্রিতে। ওকে, সো এই আর কি, যারা ভর্তি হইতে চাও তোমরা এখান থেকে ভর্তি হইতে পারো খুব শীঘ্রই। আমাদের কিন্তু ক্লাস শুরু হবে, এবং ক্লাস শুরু হবে কিন্তু তোমার 2025 সালের ভাইয়া তোমার কবে থেকে? 1 নভেম্বর থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। ওকে, তুমি বলো ভাই আমি যদি পরে ভর্তি হই বা আগে পিছিয়ে যদি আমি ভর্তি হই, তুমি তোমার জন্য রেকর্ড ক্লাস সাজানো থাকবে, কোনো অসুবিধা নেই। যতগুলো ক্লাস নেওয়া হইবে সবগুলো ক্লাস সুন্দরভাবে আমার ওয়েবসাইটে সিরিয়ালি কিন্তু সাজানো থাকবে, কোনো টেনশন করার কিন্তু ভাইয়া কিচ্ছু নাই। ওকে, সো এই ছিল, যারা ভর্তি হইতে চাও তোমরা কিন্তু চাইলে ভর্তি হইতে পারো। তো এই আর কি, এবং ভাইয়া তোমাদের জন্য কিন্তু 2026 সালে 1 জানুয়ারিতে আমার বইটা কিন্তু আসতেছে। তো বুঝতে পারতেছে যে বইটা আসলে কিরকম হতে যাচ্ছে। ওকে, তো ইংরেজি যদি তুমি কভার করতে চাও, ইংরেজি যদি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়টাই যদি কভার করতে চাও, ভাইয়ের কোর্সে কিন্তু ভর্তি হইতে পারো। একেবারে স্বল্প মূল্যের কোর্স, জাস্ট এর নিচে কিন্তু আমার মনে হয় এই পর্যন্ত কেউ দিবে না। ঠিক আছে, জাস্ট আমার, কারণ এখানে মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট আছো, সব লেভেলের স্টুডেন্ট কিন্তু এখানে আছো, এই সবার কথা চিন্তা করে তোমাদের জন্য কিন্তু এই প্রাইসটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, সো দেখো আমরা কতদূর গিয়েছিলাম, দেখো এইচ নাম্বারে আই হিয়ার, আমি শুনেছি, আমি শুনেছি যে ইউ হ্যাভ জয়েন এ নিউ জব, তুমি একটা নতুন চাকরিতে যোগ দিছো। ফাইন, ড্যাশ ইউ নিউ বস, তোমার নতুন বস কে? প্রশ্ন করছে। তো আমরা জানি যদি প্রশ্ন করে বা যদি জানতে চায়
তখন আমরা জানি কি বসাবো, আমরা একটু দেখবো আমাদের কত নাম্বার টাইপ ছিল, আমরা এটা শিখেছি, আমরা কিন্তু এটা পড়েছি ভাইয়া, তাই না? দেখো আমরা কিন্তু জানি যদি প্রশ্ন করে বা যদি জানতে চায় এরকম যদি কিছু একটা, হ্যাঁ, যেমন কেমন লাগছে, বা তখন কিন্তু আমরা হর্স ইট লাইক অথবা ফিল লাইক কিন্তু আমরা বসাইতে পারবো। ঠিক আছে, হর্স ইট লাইক, এখানে কিন্তু বসবে ভাইয়া তোমার হর্স ইট লাইক। তাহলে এখানে কি বসবে ভাইয়া বলো তো? এখানে কিন্তু তোমার বসবে হর্স ইট লাইক। তো আমরা কিন্তু লিখবো হর্স লাইক ইউর নিউ বস, তোমার নতুন বস কে, বা তোমার নতুন বস কেমন, এরকম। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, তো এতটুকু আমাদের গেল। তাহলে এই যে হর্স লাইক একটু যদি দেখো তুমি, তো আমরা যদি একটু যদি দেখাই, তাহলে এই যে হর্স ড্যাশ ড্যাশ লাইকটা হবে, হর্স ড্যাশ ড্যাশ লাইকটা কিন্তু বসবে। তো এটা আমাদের কিন্তু গেল, এটা হচ্ছে কিন্তু কত নাম্বার, এটা হচ্ছে কিন্তু হর্স ড্যাশ ড্যাশ লাইক 8 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার, এটা আমাদের ডান। বাকি আছে কি? বাকি আছে কিন্তু একটু খেয়াল করবা, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, এই দুইটা বাকি আছে। ওকে, এরপর একটু খেয়াল করি আমরা, ইউ আর অলওয়েজ লেট, তুমি সবসময় কিন্তু দেরি করে আসো। ইন অ্যাটেন্ডিং ক্লাসে, অর্থাৎ ক্লাসে সবসময় তুমি দেরি করে আসো। তো ইউ ড্যাশ বি ওয়ান টাইম, তো তোমার উচিত আসলে সময় মতো উপস্থিত থাকা। তাহলে তোমার উচিত, আমরা জানি উচিত বা প্রয়োজন বা অথবা বাধ্যবাধকতা বা উচিত যেটা বা বরং ভালো যেটা আমরা জানি, যেটা মেনলি যে আসলে যেটা উচিত বা ভালো কিছু বলতে বোঝাচ্ছে হ্যাড বেটার। আমাদের কিন্তু হ্যাড বেটার আছে, তাই না? হ্যাড বেটার বসবে, হ্যাড বেটার অর্থ কি বলো তো? তোমার ভালো, এটা ভালো কিন্তু বোঝাচ্ছে, তোমার জন্যই ভালো যে তোমার হচ্ছে সময় মতো উপস্থিত থাকা। এই জন্য কিন্তু আমরা হ্যাড বেটার কিন্তু ইউজ করেছি। ওকে, সময় মতো উপস্থিত থাকা। এরপর তুমি দেখো, আই ড্যাশ গেট টু দ্য রেল স্টেশন। তো এখানে অর্থটা কি হবে? অবশ্যই সন্ধ্যা 5টার মধ্যে রেল স্টেশনে যেতে হবে, না হলে ট্রেন মিস করতে পারি। তো আই ড্যাশ গেট টু রেল স্টেশনে যেতে হবে বাই 5 অর এলস, 5টার ভিতরে। তো আই মে মিস দ্য ট্রেন, না হলে কিন্তু আই মে হতে পারে এটা মিস করতে পারি, আমি মিস করতে পারি, ট্রেনটা মিস করতে পারি। তা আসলে এটা অর্থ হবে যে অবশ্যই এখানে কিন্তু আমরা ইউজ করতে পারি যে আই হ্যাভ টু, আই কি লিখতে পারি ভাইয়া? হ্যাভ টু। তো আই হ্যাভ টু। এখন তুমি বলবা যে ভাই এখানে হ্যাভ টু কেন বসলো? দেখো আই নাম্বারে বসছে কিন্তু হ্যাড বেটার, খেয়াল করো এই যে আই নাম্বার কিন্তু গেল হ্যাড বেটার, তারপর হচ্ছে যে নাম্বার গেল আমাদের হ্যাভ টু। তুমি বলবা যে ভাইয়া এখন এখানে হ্যাভ টু কেন বসলো? যে আই হ্যাভ টু গেট টু দ্য রেল স্টেশন। তোমাকে একটু যদি দেখাই, আমি কিন্তু টাইপে তোমাদেরকে কিন্তু শিখাইছে যে হ্যাভ টুর খেলাটা, যে বাধ্যবাধকতা বা প্রয়োজন অর্থে। তুমি যদি তাড়াতাড়ি না যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ট্রেনটা এমনিতেই মিস হয়ে যেতে পারে, এটা প্রয়োজন, এটা বাধ্যবাধকতা, এই বাধ্যবাধকতা বুঝেছি, এই জন্য কিন্তু হ্যাভ টু কিন্তু আমার বসাইতে হবে। যেমন এখানে যে সেন্টেন্সটা ছিল যে উই হ্যাভ টু এডুকেট, আমরা কিন্তু শিক্ষিত করতেছি সবাই ক্যান এবং ওয়ার্ক হার্ড, প্রচুর পরিশ্রম করতেছে টু ডেভেলপ, উন্নয়নের জন্য আমার কান্ট্রি, আমাদের দেশকে। তো এটা প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। আবার এটা বাধ্যবাধকতাও কিন্তু বুঝাচ্ছে, আবার সেমভাবে এটা প্রয়োজন বুঝাইছে, আর এইটার ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা কিন্তু ভাইয়া বুঝাইছে। কি বুঝাইছে ভাইয়া? বাধ্যবাধকতা কিন্তু বুঝাইছে এটার ক্ষেত্রে, যে আই হ্যাভ টু গেট টু দ্য রেল স্টেশন, মানে আমার 5টার মধ্যে যাইতেই হবে, এটা একটা বাধ্যবাধকতা, এটা প্রয়োজন, নাহলে তুমি ট্রেন মিস করবা। এই জন্য আমি কিন্তু হ্যাভ টু বসাইছি। ডান ভাই, কেমন লাগছে আজকের ক্লাসটা বলো? তোমরা বলবা ভাই আপনি বলেছেন ফার্স্টের দিকে 10 মিনিট, বাট 10 মিনিট তো না, এখানে তো প্রায় 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। দেখো ভাই 10 মিনিটে যে কয়টা রুলস দিয়েছে প্রায় 20টার মতো, তাই না? 10 মিনিটে তুমি 20টা রুলস মুখস্থ করতে পারবা। 10 মিনিটে 20টা রুলস মুখস্থ করা একেবারে সম্ভব। তুমি কিভাবে মুখস্থ করো ভাইয়া? তুমি প্রত্যেকটা অর্থ মুখস্থ করবা, এবং এখানে যতটুকু যা শিখাইছে, যেমন লিটাল অর্থ কি, তো দূরের কথা, আর একটু এই যে এক্সাম্পলগুলো দেখাইছে এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তো একবার তোমার এটা হয়ে যাবে। 20টা রুলস পড়তে যে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমি যেটা মনে করি পার্সোনালি, তার 10 মিনিটের উপরে লাগবে না। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তুমি যদি ঠিকভাবে অর্থ সহকারে মুখস্থ করতে পারো, মুখস্থ না জাস্ট তুমি একটু পড়লে অটোমেটিকলি তোমার মাথায় গেঁথে যাবে, তোমার 10 মিনিটের উপরে লাগবে না। বাট এই 20টা রুলস বা 20টা টাইপ, এটা রুলস বলবো না, আমি টাইপ বলবো এখন থেকে, কারণ ভাইয়ার বইও আসতেছে কিন্তু ভাইয়া টাইপ আকারে। ওকে, এবং আমি তোমাদেরকে ক্লাসের ভিতরেও এবং কোর্সের ক্লাসেও কিন্তু আমি এইভাবে কিন্তু শিখাবো। ওকে, সো আজকের ক্লাসটা অনেকটাই লম্বা কিন্তু হয়ে গেছে, বাট এই এক ক্লাসে কিন্তু তোমাদের ফুল মার্ক এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস কিন্তু আমি আশা করি এখন তোমাদের কারো কোনো অসুবিধা নাই। শেষ যে কয়টা পড়াইছি, যে 20টা পড়াইছি, এই টপ 20টা, এটা হচ্ছে টপ 20টা পড়াইছি, এই টপ 20টা পড়লেই এনাফ। এগুলোর ভিতর থেকে তুমি কমন পাবা, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম। তুমি যেখানেই পরীক্ষা দাও, কলেজে পরীক্ষা দাও, তুমি
মাদ্রাসা পরীক্ষা দাও আলিম, তো এছাড়া তুমি বোর্ড পরীক্ষা দাও, যেখানেই পরীক্ষা দাও এর ভিতর থেকে ভাই তুমি কমান পাবা। ওকে, এছাড়া আমার বইটা যারা নিবা, বইটা নিলে তো তোমরা জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবা, আরও প্রায় 20 থেকে 30টা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস ক্লাস কিন্তু আমার দেখতে পারবা। ঠিক আছে, সো বইটা কিন্তু আসতেছে তোমাদের জন্য ভাইয়া, এবং দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে আজকের আমাদের এই টপিকটা ডান। যদি এরপরও অসুবিধা থাকে একটু কমেন্ট সেকশনে জানাবা। সো কোর্সের ক্লাসে তো আসি, সেখানেও বুঝিয়ে দেবো, আবার বইয়ের ক্ষেত্রে সেখানেও কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে ভালো থাকবে ভাই সবাই, দেখা হচ্ছে ভাইয়া নেক্সট টপিকের উপর। তোমরা কোন টপিকের উপর ক্লাস চাচ্ছ একটু কমেন্ট সেকশনে একটু ভাইয়া জানিও। এবং ভাইয়া আমি একটু ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে আমি আমার ফেসবুক পেজের একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে একটা ফেসবুক পেজের একটা লিঙ্ক আছে ভাইয়া, ওখানে একটা ক্লিক করবা, জাস্ট ওই পেজটাকে একটু ফলো করে রাখবা। আমার রিফাত একাডেমি নামে একটা ফেসবুক পেজ আছে, ওখানে আমি যদি লাইভ ক্লাস করাই ওখান থেকে তোমরা সব কিছু আপডেট ভাইয়া তোমরা জানতে পারবা। এবং যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তোমাদের জন্য আমি বলেছি একেবারে ফ্রিতে তোমাদেরকে কভার করে দিব। তোমরা যদি কোর্সে অ্যাড হইতে চাও ফ্রিলি, তাহলে সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, অথবা ওয়েবসাইট থেকে তুমি ফ্রিতে অর্ডার করতে পারো। সো এই নিয়ে আমি কিন্তু আলোচনা করছি। সো দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।